নোশন মডেলিং ল্যাব থেকে। তো এই এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী যারা শুনছেন আমাকে, তাদেরকে একটা মেসেজ পৌঁছে দেওয়া যে আমরা যে ডেটা অ্যানালাইসিস বা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না, অনেকেই মূলত এনভায়রনমেন্ট সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু আমাদের রিসার্চ বা গবেষণা শেখার জন্য আমাদের পাইথন বা ডেটা অ্যানালাইসিস শেখাটা খুবই জরুরি। তো সেই ধারণাবোধ থেকেই আমরা মূলত এই ওয়ার্কশপের আয়োজন করি, ফ্রি ওয়ার্কশপ। এবং যেহেতু 3 দিনে পাইথন শেখাটা খুবই অসম্ভব একটা জিনিস, কারণ আমি জাস্ট পাইথনের ইনিশিয়াল স্টেজে কিছু কথা বলবো এবং কিছু কোড এবং কিছু ভিজুয়ালাইজেশনের কথা বলবো। তো প্রথম দিন, যেহেতু আমরা আজকের ট্রেনিং এর প্রথম দিন, তো এই দিনে আমরা মূলত কথা বলবো ইন্ট্রোডাকশন টু পাইথন এবং পাইথন প্রোগ্রামিং এবং এর সাথে অপারেটর নিয়ে কথা বলবো। তো আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি মোহাম্মদ বাবুল মিয়া। আমি মূলত ডক্টর রিসার্চার, ক্লাইমেট মডেলিং ল্যাব। আমি জম্মু ন্যাশনাল ইউনিভার্সিটিতে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স ডিপার্টমেন্টের ডক্টর স্টুডেন্ট, এবং এর পাশাপাশি আমি হচ্ছে বাংলাদেশের যে ক্লাইমেট অ্যান্ড ওশান মডেলিং ল্যাব, সেখানে ফাউন্ডার এবং ডিরেক্টর হিসেবে কাজ করতেছি। এবং এর পাশাপাশি বাংলাদেশের রিসার্চ সোসাইটি একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে মূলত আমরা ফ্রিতে বাংলাদেশের যারা ডেটা অ্যানালাইসিস, সায়েন্টিফিক ডেটা অ্যানালাইসিস, তারপরে রাইটিং, ভিজুয়ালাইজেশন এগুলো শিখতে চান তাদেরকে শেখাই। তো এতটুকুই আমার ছোট্ট পরিচয়। তো আজকে যেহেতু আমাদের ট্রেনিং এর আউটলাইন হচ্ছে মূলত বেসিক কম্পিউটার কি এবং ডেটা এবং ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি, ডেটা টাইপ কি, টাইপ অফ ডেটা ফাইল, ইন্ট্রোডাকশন টু পাইথন, পাইথনের যে অপারেটর গুলো আছে সেই অপারেটর গুলোর কাজ কি, এবং সেট আপ পাইথন এনভায়রনমেন্ট, আমরা কিভাবে আমাদের কম্পিউটারে আমরা পাইথন এনভায়রনমেন্ট ক্রিয়েট করব কোড করার জন্য। তো এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, এবং এর পাশাপাশি কিভাবে আমি কিছু কোড আপনাদের দিব, তো কোডের স্ক্রিপ্ট দিব, সেগুলো আমরা কিভাবে ওপেন করব সেই বিষয়ে আমি আজকে কথা বলবো আর কি। তো এখানে আপনারা অনেক ফিল্ডের থেকে এখানে জয়েন করছেন, তো বিভিন্ন ফিল্ডের আছেন। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, why we need to learn about computer programming and data science? আসলে আমরা কেন কম্পিউটার প্রোগ্রামিং এবং ডেটা অ্যানালাইসিস শিখতে চাই? আমি আমার এই ট্রেনিংটা সাজিয়েছি টু ওয়ে কমিউনিকেশন, মানে শুধু আমি বলবো ঠিক এমন না, আপনারা যারা কিছুটা জানেন তারাও শেয়ার করবেন আর কি। তো আপনাদের মধ্যে থেকে কেউ শেয়ার করেন যে why we need to learn about computer programming and data science? আপনারা কেন শিখতে আসছেন এখানে, এই ট্রেনিংটা কেন করতে আসছেন, কি করবেন আপনারা এটা শিখে? ভাই, অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে অনেক ধরনের ডাটা থাকে, তো ওইটাকে নিজের মতো করে সাজানোর জন্য এবং আমি হচ্ছে কিভাবে হচ্ছে আমি ওই ডাটাটা ইউজ করবো সেই অনুযায়ী কমান্ড সিলেক্ট করার জন্য আমার হচ্ছে পাইথন ইউজ করা হয় সাধারণত। আপনি মানে কোন ডিপার্টমেন্ট, কোথা থেকে? জি, আমি হচ্ছে আলী হাসান জিহাদি। আমার ফ্যাকাল্টি হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আচ্ছা, আলী হাসান জিহাদি। আর কেউ শেয়ার করবেন যে আপনারা কেন কম্পিউটার প্রোগ্রামিং এবং ডেটা অ্যানালাইসিস শিখতে চান? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি রনি ইসলাম বলতেছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে। ভাই, আমাদের হচ্ছে অনেক সময় দেখি আমরা সায়েন্টিফিক রিসার্চের জন্য আমাদের অনেক ডাটা হ্যান্ডেলিং করতে হয়, ডাটার উপরে হচ্ছে আমাদের টেকনিক্যাল কাজ করতে হয়। এই টেকনিক্যাল কাজগুলোকে সহজ করার জন্য এবং সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের পাইথনের ইউজ করে থাকি, এবং পাইথন দিয়ে অনেক সহজে প্রোগ্রামিং করার মাধ্যমে আমরা আমাদের ডাটাগুলো রিপ্রেজেন্ট করতে পারি এবং অ্যানালাইসিস করতে পারি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আর কেউ শেয়ার করবেন যে কেন কম্পিউটার প্রোগ্রামিং ডেটা অ্যানালাইসিস শেখা জরুরি, এটার বেনিফিট কি? আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক বলছিলাম। আমি আসলে রাজশাহী ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী। 2010-এ আমার পড়াশোনা শেষ হয়েছে, আমি এখন একটা চাকরিতে আছি। তো আসলে এই প্রোগ্রামিং এর মানে কম্পিউটার প্রোগ্রামিং আর ডাটা সায়েন্স আমরা কেন শিখবো বা কেন দরকার, এটা আমার মনে হয়েছে যে আমাদের আসলে যে ডেটাগুলো নিয়ে আমরা কাজ করি রিসার্চে, ডেটাগুলো অনেক মানে হিউজ অ্যামাউন্ট। তো এই মানে ছোট ছোট বা সংখ্যা যদি কম হয় তাহলে আমরা হয়তো এমএস এক্সেল বা অন্যান্য এসপিএসএল যেগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা খুব সহজে করতে পারবো।
কিন্তু যদি আমার ডেটার ভলিউম অনেক বড় হয়, সেক্ষেত্রে হয়তো প্রোগ্রামিং এর মাধ্যমে খুব সহজে এবং অল্প সময়ে আমরা এই কাজটা করতে পারবো। ধন্যবাদ। আর কেউ শেয়ার করবেন? এখানে তো বিভিন্ন ফিল্ডের আছেন, আমি আশা করি কম্পিউটার সায়েন্সের বা আলাদা আলাদা। ওয়ালাইকুম আসসালাম। বাবুল ভাই, আমি মোহাইমিনুল হক। মূলত পাইথন প্রোগ্রামিং আমার কোর্সে ছিল, কিন্তু পরবর্তীতে রিয়েলাইজ করছি যে এটার গুরুত্ব কতটুকু। এটা আসলে মূলত আমি এর আগেও শিখেছি এবং যখন ভালোভাবে শিখিনি, এখন শিখতে আসছি ভালো করে। এটা মূলত বিগ ডেটা যখন অ্যানালাইসিস করতে যাওয়া হয় তখন একটা বড় চ্যালেঞ্জ, এবং আরো কিছু অপারেশনাল এবং অবজেক্ট ওরিয়েন্টেড কিছু পারফরমেন্সের জন্য রিলেটেড টু ডেটা সায়েন্স পাইথন প্রোগ্রামিং এ আসা। থ্যাংক ইউ। আর কেউ শেয়ার করবেন? আচ্ছা, আমরা জানলাম অনেক ফিল্ডে আছেন। তো আমার কাছে যেটা মনে হয়, কম্পিউটার প্রোগ্রামিং বা ডেটা সায়েন্স শেখাটা খুবই জরুরি। কেন হচ্ছে, কম্পিউটার প্রোগ্রামিং আমরা শিখবো হচ্ছে কম্পিউটার একটা মেশিন। এই মেশিনটাকে কাজ করার জন্য, এই মেশিনটাকে খাটানোর জন্য আমাদের ওই মেশিনের ভাষা শেখা জরুরি। তো মেশিনের ভাষা যদি আমি না শিখি, তাহলে মেশিনকে কিন্তু আমি ইনস্ট্রাকশন দিতে পারবো না। হ্যাঁ, আর একই সাথে ডেটা সায়েন্স, এই যে কম্পিউটার যে কাজগুলা করে, এগুলা লটস অফ ডেটা, দেন বিগ ডেটা নিয়ে আমরা কাজ করব হয়তো প্রিভিয়াসলি বা সামনে কাজ করব। সেই জন্য আমাদের ডেটা সায়েন্সটা জানার দরকার। ডেটার মধ্যে ময়না তদন্ত করা শিখতে হবে, মানে একটা ডেটাকে ভেঙে টুকরো টুকরো করতে হবে। ডেটার মধ্যে ডেটা কি বলতে চায়, এই ডেটার মধ্যে হিডেন ট্রেন্ড কি, আসলে এই ডেটাটা কি বলতে চায়, এই ডেটার ভাষাটা কি। এই জন্য আমাদের কম্পিউটার সায়েন্স এবং ডেটা সায়েন্স এবং কম্পিউটার প্রোগ্রামিংটা শেখা খুবই জরুরি। এবং আমরা যে ফিল্ডেরই হই না কেন, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্ট সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, প্রত্যেকটা গবেষণায় আমরা একটা জিনিস দেখি যে আমাদের কাছে কিছু ডেটা আমরা পাই, ওই ডেটাগুলোকে আমাদেরকে ভিজুয়ালাইজেশন করতে হয়, দেখতে হয় যে আসলে ডেটাটা কি বলতে চায়, এবং সেখানে কিছু তথ্যপত্র থেকে আমরা আমাদের রিসার্চ পেপার লিখি। তো সেজন্য ওই ডেটাগুলোকে অ্যানালাইসিস করা, স্ট্যাটিস্টিক্যালি ভিজুয়ালাইজেশন করা, ডেটার ভিতরের গল্প বোঝার জন্য আমরা কম্পিউটার প্রোগ্রামিং বা ডেটা অ্যানালাইসিস শেখা আমাদের জন্য জরুরি আর কি। আচ্ছা, এখন হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার? কম্পিউটারের ভাষা কি? কেউ কি বলতে পারবেন যে কম্পিউটার কি বুঝে, কম্পিউটারের ভাষা কি? বাইনারি ভাই, বাইনারি। যেমন 1 0 0 এবং 1। আচ্ছা, কম্পিউটার হচ্ছে যেটাকে 0 এবং 1 দ্বারা কম্পিউটার মানে বুঝে। কম্পিউটার কিন্তু অন্য কিছু বুঝে না। হ্যাঁ, যেমন এটাকে আমরা বলতে পারি যে মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি রিপ্রেজেন্টেশন। তো অনেক আগে যখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়নি, যেমন আমরা সি প্লাস প্লাস, জাভা, রুবি, পাইথন, এগুলা যে ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, এগুলো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হওয়ার মানে প্রয়োজন কি? তৈরি হওয়ার প্রয়োজন হচ্ছে কম্পিউটারের যে ভাষা, সেটা হচ্ছে 0 এবং 1। সে 0 এবং 1 ছাড়া কিছুই বোঝে না। দ্যাট মিনস এই জিনিসটা কি আমাদের জন্য বোঝা, আমাদের জন্য কি মানে বোঝাটা স্বাভাবিক না। আমরা কিন্তু এই ভাষাটা বুঝি না, এই জন্য আমরা কি করি, অন্য ভাষায় ট্রান্সফার করছি। আমরা সি প্লাস প্লাস, জাভা, রুবি, পাইথন, আরো অনেক কম্পিউটারের ভাষা আমরা তৈরি করছি আমাদের কাজের জন্য। আচ্ছা, এখন হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? কয়েকটা ল্যাঙ্গুয়েজের একসাথে করে একটা ল্যাঙ্গুয়েজ। যেমন কয়েকটা ল্যাঙ্গুয়েজ একসাথে করে, যেমন কে বলতে পারে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? এটা তো গেল মেশিন ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি ভাই? অ্যাসেম্বলিং এর অর্থ হচ্ছে ভাই, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? ভাই আপনার কথা বুঝতে পারি নাই। বললাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি। আমরা তো এটা বললাম যে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা 0 এবং 1। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি?
ভাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে মেশিন ল্যাঙ্গুয়েজকে মানুষের বোধগম্য কোনো ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা যে ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। যেমন যেমন হতে পারে হচ্ছে এটা বিভিন্ন রকম কোড, তারপর হচ্ছে বিভিন্ন সংকেত। বিভিন্ন কোড, বিভিন্ন সংকেত, এটা মেশিন ল্যাঙ্গুয়েজ। আমি বলতেছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? অ্যাসেম্বলি সম্ভবত মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে সফটওয়্যার টু সফটওয়্যার অপারেট করে। মেশিন ল্যাঙ্গুয়েজ সম্ভবত আমার যতদূর মনে পড়ছে, ঠিক জানি না, সফটওয়্যার টু হার্ডওয়্যার এরকম কমিউনিকেট করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ। না, ঠিক হলো না আর কি। কে বলতে পারবে, কে বলতে পারবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং, যেটা হচ্ছে সিম্বলিক কোড ইউজ করে। আর জাভা পাইথনের কম্পারেটিভলি তুলনায় এটা হচ্ছে পারে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ডিরেক্টলি মেশিন লার্নিং এ হেড বা কাজ করে এটা। আর কেউ, আর কেউ? আচ্ছা ভাই বাইনারিতে তো হচ্ছে মানে সফটওয়্যারে কাজ করে, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি হার্ডওয়্যারে কাজ করে এমন কিছু? না না না, এমন কিছু না। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটু আগে আমি বললাম যে হিউম্যান রিডেবল, হিউম্যান রিপ্রেজেন্টেশন, মানে মানুষ বুঝে। অ্যাসেম্বলি যেমন আমরা সি, সি প্লাস প্লাস, জাভা, রুবি, বেসিক, ফোরট্রান, এগুলো আমরা মানুষ বুঝতে পারি। আমরা এগুলো আমাদের বোধগম্য। এই যে পাইথনের কথা বলতেছি, পাইথন তো বুঝে। আমরা তো যখন কোড লিখি তখন আমরা কমান্ড দেই, আমরা টাইপ করি যে এটা হচ্ছে লিস্ট, তারপরে এটা টাপল বা বিভিন্ন ইনক্রিমেন্ট আমরা দেখাই। তো সেইখানে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষাই সিস্টেম একই। প্রথমে হচ্ছে লিস্ট অফ ডেটা, ডেটা রিপ্রেজেন্টেশন, যেটাকে আমরা বলতে অ্যারে ম্যানেজমেন্ট, কন্ডিশনাল লজিক, তারপর লুপিং। তো এই প্রত্যেকটা জিনিসের একই সিস্টেম। আপনি সিতে গেলেও ওই একই জিনিস পাবেন। সিতে গেলে আপনি আপনাকে ডেটা টাকে হচ্ছে লিস্ট অফ ডেটা অ্যারে, মানে অ্যারে ম্যানেজমেন্ট করতে হবে। তারপরে ওইটার মধ্যে আপনার লজিক আছে, হ্যাঁ, ইফ আছে, এলস আছে, ট্রু আছে, ফলস আছে, অপারেটর আছে। তারপরে যদি বলি লুপিং, লুপিং মানে একই কাজ বারবার করার জন্য ব্যবহার করা। এইটা হচ্ছে যে এই কাজগুলো আমরা যখন লিখবো কোথায়, হয় আমরা সি ব্যবহার করি, হয় প্যাসকেল ব্যবহার করি, হয় বেসিক ব্যবহার করি, হয় ফোরট্রান ব্যবহার করি, আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। এই সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানুষ বুঝতে পারে। এই জন্যই মানুষ বোঝার জন্য এই জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়। সোজা বাংলা কথা, আমরা আগে দেখলাম কি মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে 0 এবং 1, যেটা মানুষ বুঝতে পারে না। এই মানুষ বুঝতে পারে না জন্য আমরা কি করলাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৈরি করলাম, এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করলাম। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি করবে, এটা কি করবে, কনভার্ট হবে মেশিন ল্যাঙ্গুয়েজে, তাই তো? আচ্ছা, এখন ভাই লাইক ধরে নিতেছে আপনার হার্ডওয়্যার ল্যাঙ্গুয়েজ আর কি, আপনার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা অনেকভাবে বলা যেতে পারে। কি মিউট করেন, মিউট করেন, কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি আপনার কথা বুঝতে পারছি। আমি একদম মানে কম্পিউটারের দিকে আর হার্ডওয়্যার সব ওগুলো যাচ্ছি না। আমি যাচ্ছি যে এখানে একদম একদম টু দা পয়েন্টে কথা বলতে। এখানে যারা আছেন অনেকে হয়তো কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট না, তাদের জন্য আর কি। যারা কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট জানেন তারা তো আরো মানে ডিপ নলেজ রাখতে হবে তাদেরকে। তাই আমার কাছে এখানে এত ডিপ নলেজ রাখার প্রয়োজন নাই। আমি জাস্ট একদম কনসাইসলি স্পষ্ট ভাবে বলতে চাই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা, এবং এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্যই আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো আর কি। এখন হচ্ছে ট্রান্সলেটর কি, কেউ কি বলতে পারবে যে ট্রান্সলেটর কি? ভাই যেটা এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। এখন কয় ধরনের ট্রান্সলেটর আছে, এই ট্রান্সলেটর গুলো কি কি কেউ বলতে পারবে যে ট্রান্সলেটর কি কি ট্রান্সলেটর আছে? হ্যালো, আচ্ছা, ট্রান্সলেটর দুই ধরনের সম্ভবত, কি কি কম্পাইলার আর হলো ইন্টারপ্রেটার, এরকম। কম্পাইলার আর ইন্টারপ্রেটার, আচ্ছা ওকে। ইন্টারপ্রেটার, হ্যাঁ, একটা হলো সম্ভবত এক লাইন করেই করে, আর একটা হলো পুরোটা একবারে করে নেয়, রূপান্তর করে নেয়। আচ্ছা 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 আচ্ছা, ট্রান্সলেটর মূলত হচ্ছে তিন প্রকার কি, একটা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার, আর হচ্ছে অ্যাসেম্বলার। আচ্ছা, এখন এই ট্রান্সলেটরের কাজ কি? ট্রান্সলেটর হচ্ছে একটা দোভাষী, সে দুইটা কথা বুঝে। ধরেন আমি এখন দক্ষিণ কোরিয়াতে থাকি,
তাহলে আমি ইংলিশ বলতে পারি, কিন্তু আমি কোরিয়ান ভাষা বলতে পারি না। আরেকজন আছে, সে হচ্ছে কোরিয়ান ভাষা বলতে পারে, সে ইংলিশ বলতে পারে না। তো এই ট্রান্সলেটরটা কি করবে, অন্য একজন ব্যক্তি সে কি করবে, আমার কাছে ইংলিশ কথা শুনে ওকে ট্রান্সলেট করে কোরিয়াতে শোনাবে বা কোরিয়ান ভাষায় শোনাবে। আর যে কোরিয়ান আছে সে কি করবে, তার ভাষাটা সে কোরিয়ায় বলবে, ওই যে দোভাষী একজন আছে সে কি করবে, ওইটাকে ইংলিশে কনভার্ট করে আমাকে শোনাবে। তো এইটাকে বলা হচ্ছে ট্রান্সলেটর বা দোভাষী। এই ট্রান্সলেটরের কাজ কি, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে মেশিনকে বুঝাবে, তুমি এটা এইভাবে করো, সে তোমাকে এইভাবে ইনস্ট্রাকশন দিছে। হ্যাঁ, এটা হচ্ছে বাংলা কথা আর কি, একদম একদম মানে সোজা বাংলা ভাষায় আর কি, যেটাকে বলে প্লেন ল্যাঙ্গুয়েজ আর কি। আচ্ছা, এখন কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, আর অ্যাসেম্বলার কি, কে বলতে পারবে? কম্পাইলার হলো সম্পূর্ণ কোডকে মেশিং এর কোডে অনুবাদ করবে, আর ইন্টারপ্রেটার হলো প্রোগ্রাম কোড লাইনের পর লাইনটা হচ্ছে অনুবাদ করবে, আর অ্যাসেম্বলার হচ্ছে গিয়ে যেটা ভাষার কোডকে মানে কোডে মেশিন কোডে রূপান্তর করবে। থ্যাংক ইউ। আচ্ছা, কম্পাইলার বলতে কি, একটা সম্পূর্ণ কোডটাকে সে একবারই সে কি করবে, সম্পূর্ণ কোডটাকে সে ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবে। হ্যাঁ, যেমন আমরা বলতে পারি সি প্লাস প্লাস, জাভা, এগুলা কিন্তু একবারে সম্পূর্ণ ইয়াতে কিন্তু এক্সিকিউট করে কিন্তু সম্পূর্ণ একবারে কি করে, সে ট্রান্সলেট করে দেয়। তখন এই জন্য আমরা বলি যে সি প্লাস প্লাস, জাভা বা ফোরটান, এগুলা কিন্তু অনেক বেশি ফাস্ট। মানে কম্পিউটারে আমি যখন কোডিং করি তখন পাইথন কোড রান দেই, হ্যাঁ, তখন কিন্তু একটু সময় লাগে। বাট সি প্লাস প্লাস, জাভা, এটা কিন্তু সময় লাগে না। কেন জানেন? সম্পূর্ণ স্ক্রিপ্টটাকে সে একবারই কপি করে সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। হ্যাঁ, এই জন্য এটাকে বলতে কম্পাইলার। ইন্টারপ্রেটার কি, ইন্টারপ্রেটার হচ্ছে সে মূলত হাই লেভেল কোড, এটা মূলত লাইন বাই লাইন কি করবে, উইদাউট কনভার্টিং এন্ট্রি কোড ছাড়াই সে লাইন বাই লাইন কি করবে, স্ক্রিপ্টিং যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো কি করবে, সে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, যেমন জাভা স্ক্রিপ্ট, পাইথন। হ্যাঁ, অ্যাসেম্বলার কি, অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি কোড, এই যে একদম ডিরেক্ট স্ক্রিপ্টটাকে সে কি করবে, একদম মেশিন কোডে কনভার্ট করবে, অ্যাসেম্বলি কোডটাকে সে মেশিন কোডে কনভার্ট করবে, 0 এবং 1 কনভার্ট করে দেবে আর কি, এটাকে বলে অ্যাসেম্বলার। আচ্ছা, এখন ডেটা টাইপ কি? ভাই ইন্টারপ্রেটারটা যদি আরেকবার বলতেন। ইন্টারপ্রেটার মূলত হচ্ছে এটা এক্সিকিউট এবং রিড করার জন্য এটা হাই লেভেল কোড, মানে এটাকে হচ্ছে লাইন বাই লাইন এই কোডটাকে সে কি করবে, প্রত্যেকটা লাইন ধরবে, এই লাইনটাকে এক্সিকিউট করবে, করার পর মানে এটা কনভার্ট করবে না, উইদাউট কনভার্টিং এন্ট্রি কোড টু মেশিন কোডে সে কনভার্ট করে দেবে। এটা স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ কিছু থাকে না, যেমন পাইথন একটা স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ, তারপরে জাভা স্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ। এটা সম্পূর্ণ কোডটা সে নিবে না, সে লাইন বাই লাইন কি করবে, এক্সিকিউট করবে। এই জন্য এই পাইথন কোডটা রান হতে একটু সময় লাগে কম্পেয়ার টু সি, জাভা, ফোরটান, এগুলো কিন্তু অনেক অনেক হচ্ছে মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, বাট সম্পূর্ণ কোডটা নিয়ে একবারে সে মেশিন কোডে কনভার্ট করবে, এই জন্য সময় কম লাগে। আমরা এই জন্য পাইথন ডেটা অ্যানালিসিসের জন্য, মেশিন লার্নিং এর জন্য ব্যবহার করলেও অনেক বড় বড় যখন মডেল ডেভেলপ করি সেক্ষেত্রে আমরা সি প্লাস প্লাস, তারপরে হচ্ছে আমরা হচ্ছে ফোরটান ব্যবহার করি, জাভা ব্যবহার করি। যারা গেম তৈরি করে দেখবেন তারা কিন্তু অনেকে সি প্লাস প্লাস ব্যবহার করে। কেন ব্যবহার করে? গেমে কিন্তু একটা কোড এক্সিকিউট হতে কিন্তু সময় কম লাগতে হবে, বেশি সময় ধরে সে যদি আমি একটা গেম ধরতে, গেমটা স্লো হয়ে যাবে, আসলে সেটার কোনো মিনিং নেই। এই জন্য দেখবেন যারা গেম ডেভেলপ করে বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে অনেকে দেখবেন সি প্লাস প্লাস, জাভা নিয়ে কাজ করে। আমরা যেহেতু ডেটা অ্যানালাইসিস শিখবো বা ডেটা অ্যানালাইসিস এ কোড করবো, স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমরা অনেক সময় আমরা পাইথন বা জাভা স্ক্রিপ্ট ব্যবহার করি। এখন পাইথন অনেক বেশি আপডেট হয়েছে, পাইথনও কিছু মানে কোডিং এক্সট্রা করে পাইথন রিলেটেড ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, যেগুলো আবার গেম ডেভেলপের জন্য বেটার। হ্যাঁ, তো এই আর কি। আচ্ছা, এখন হচ্ছে ডেটা টাইপ কি, কি বলতে হবে যে ডেটা টাইপ কি? বিভিন্ন ধরনের ডেটা, যেমন হচ্ছে জেনারেল, নাম্বার, পার্সেন্টেজ। আর কেউ? ডেটাটা মূলত দুই প্রকার আর কি, নিউমেরিক আর হচ্ছে ক্যাটাগরিক্যাল। নিউমেরিক আর ক্যাটাগরি। আর কেউ? ডেটা টাইপ হলো প্রোগ্রামিং ভাষার একটা ভেরিয়েবল ধরন। কি ধরন?
মেইনলি বলে দেয় যে এই যে ভেরিয়েবল ডাটাটা কি ধরনের মানে এতে কি ধরনের ডাটা রেখা যাইতে পারে এবং সে ডাটা কোন ধরনের অপারেশন করা যাইতে পারে এ ধরনের। আর কেউ শেয়ার করবেন যে ডেটা টাইপ কি? প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে আমাদের তো বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করতে হয়, যেমন আমরা নাম্বার নিয়ে কাজ করি, কোনো টেক্সট নিয়ে কাজ করি, কখনো সত্য মিথ্যা কিনা যাচাই করি। তো এইগুলোর জন্য বিভিন্ন ধরনের টাইপ থাকে। তো মেইনলি ডেটা টাইপ হলো দুই ধরনের, একটা এটা হলো নাম্বার, একটা হলো যেটা নাম্বার ছাড়া, যেটা টেক্সট আকারে ব্যবহার করি। এইটা আবার এইগুলোর আবার ভাগ আছে অনেকগুলা। এইটাই। থ্যাংক ইউ। হ্যাঁ, ডেটা টাইপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিউমেরিক, একটা হচ্ছে নন নিউমেরিক। নিউমেরিক ডেটা টাইপ কি? নিউমেরিক ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ডাবল। আর হচ্ছে নন নিউমেরিক, যেটাকে বলে আমরা স্টোরিং বাই টেক্সট, লজিক্যাল ভ্যালু, কালেকশন। হ্যাঁ, যেমন স্ট্রিং হতে পারে, ক্যারেক্টার হতে পারে, বুলিয়ান হতে পারে, অ্যারে হতে পারে, টাপল হতে পারে, ডিকশনারি হতে পারে। এগুলো হচ্ছে নন নিউমেরিক। তো আমাদের যখন ডেটা নিয়ে কাজ করব তখন এই দুই ধরনের ডেটা আমরা দেখতে পাই আর কি। তো এটা আমাদের মাথায় রাখতে হবে আর কি। তো ইন্টিজার কি, ফ্লোট কি, ডাবল কি, কে বলতে পারবে? ভাই ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোট হচ্ছে দশমিক। দশমিক। আর ডাবল শিওর না। কে কে বলতে পারবে যে ইন্টিজার, ফ্লোট, ডাবল? ভাই ইন্টিজার হলো যে আমরা একদম যে বেসিক যেটা আমাদের নাম্বারটা ইউজ করি স্বাভাবিক সংখ্যা ওইগুলা, আর ফ্লোটিং হলো যে আমরা এরপরে যে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে সেই ক্ষেত্রে আমরা ফ্লোট ব্যবহার করি। আর ডাবলিং এর ক্ষেত্রে মেবি ভাই এটার কোনো নলেজ নাই, বাট একটু জাস্ট অনুমান করে বলতে পারি যে মেবি আমাদের একটা ইসের পরে দশমিকের পরে দুইটা সংখ্যা নিতে পারি, এরকম হইতে পারে। দশমিকের পর দশমিকে ইন্টিজার মানে হচ্ছে ধরেন 1 2 3 4 5। জি জি। ফ্লোট হচ্ছে 1.25, 10 মানে 2 ঘর, দশমিকের পর 2 ঘর। এবং ডাবল মানে মোর স্পেসিফিক, ধরেন আমি 5 কে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে যত সংখ্যা হবে দশমিকের পর সব সংখ্যা এসে নিবে, এটাকে বলে ডাবল। হ্যাঁ, তো আমাদের ডেটা সায়েন্সের জন্য আমাদের এই যে আমাদের যে নাম্বার, যেটা কোনটা ইন্টিজার, কোনটা ফ্লোট, কোনটা ডাবল, এগুলো বুঝতে হবে। এবং এর পাশাপাশি যে হচ্ছে নন নিউমেরিক, আমাদের এর পাশাপাশি যে নন নিউমেরিক যে ডেটা আছে, ডেটা টাইপ যেটা, সেটা হচ্ছে যেমন টেক্সট হতে পারে, লজিক্যাল ভ্যালু হতে পারে। হ্যাঁ, যেমন লজিক্যাল ভ্যালুর মধ্যে ট্রু বা ফলস হতে পারে। তারপরে আমরা কি বলতে পারি যে বুলিয়ান হতে পারে, অ্যারে হতে পারে, টাপল হতে পারে, ডিকশনারি হতে পারে। এগুলো আমাদের জানতে হবে আর কি। আচ্ছা, এখন টাইপ অফ ডেটা ফাইল। ডেটা ফাইল কি? আমরা কয় ধরনের ডেটা ফাইল দেখতে পারি? মানে কম্পিউটারে কাজ করতে গেলে কিন্তু আমাদের ডেটা ফাইলটা জানা জরুরি। কি বলতে পারবেন যে ডেটা ফাইল, কয় ধরনের ডেটা ফাইল আমরা দেখি? এটা কি ভাই ওই ফাইলের শেষে যে এক্সটেনশনটা থাকে ওই রকমের, .exe বা পাইথনের .py, এগুলা নাকি? এগুলা আমাদের হচ্ছে ডেটা ফাইল দুই ধরনের, একটা হচ্ছে টেক্সট বা ASCII ফাইল, আর একটা হচ্ছে বাইনারি ফাইল। আচ্ছা, এখন টেক্সট বা ASCII ফাইল কি কি? কে বলতে পারবে যে টেক্সট বা ASCII ফাইল কি কি? ভাই আমার পুরোপুরি নাই, বাট আমার যেটা একটা মনে আসছে সেটা হচ্ছে .txt, এই ভার্সন কোনের টেক্সট ফাইল। আমরা যে আর একটা মেবি ভাই .csv, এটাকেও মেবি টেক্সট ফাইলের আন্ডারে ইয়ে করা হয়। তারপর বাইনারি ফাইল কি? বাইনারি ভার্সনের মানে বাইনারি ইয়েতে ওইটাই মানে বাইনারি ফাইল। যেমন উদাহরণ দেন দেখি একটা। বাইনারি হচ্ছে 0 আর 1 কোডটাই বাইনারি বলে, আর ASCII কোড হচ্ছে এটা সংখ্যা। আমি কোডের কথা বলিনি, আমি বলছি ফাইল, ডেটা ফাইল। আপনি যখন কোড লিখবেন বা আপনি যখন কোনো ডেটা নিয়ে কাজ করবেন, আপনার জানতে হবে তো ডেটার এক্সটেনশনটা কি, ডেটাটা কিসের ডেটা, ডেটার দিক কি বোঝাচ্ছে। আমি যদি ডেটা এক্সটেনশনে না বুঝি তাহলে অ্যানালাইসিস করব কি? এটা হলো .bin bin .dat এরকম কিছু।
আচ্ছা, ঠিক আছে। ডেটা বা আস্কি ফাইল মূলত আমরা বলতে পারি যে হিউম্যান রিডেবল, হিউম্যান দেখতে পারে ক্যারেক্টার। যেমন আমরা বলি নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, তারপরে ফাইল এক্সটেনশন লাইক HTML, সি, হ্যাঁ, পাইথন, তারপরে অনেকে ম্যাটল্যাব ব্যবহার করে, অনেকে NCL ব্যবহার করে, হ্যাঁ, NCL কোড, এগুলো কিন্তু সোর্স কোড। তারপর টেক্সট ফাইল, ডক্স ফাইল, CSV বা টেবুলার ডেটা যেমন CSV, এক্সেল, এগুলো হচ্ছে হিউম্যান রিডেবল, মানে মানুষ দেখতে পারে। আমি যদি চাই যে পাইথনের কোডটা, আমি পাইথনের যে কোডটা আছে আমি ওটা চাইলে ওপেন করতে পারবো, ওপেন করে দেখতে পারবো। আমি গেলেই দেখতে পারতেছি। তারপর NCL যে ফাইল, এটাও টেক্সট আকারে আমি দেখতে পারবো। আমি যে কোনো ফাইলে যাই আমি দেখতে পারবো, এটা ওপেন করতে পারবো, টেক্সটটাকে ওপেন করতে পারবো। এই জন্য আমরা বলতে পারি যে টেক্সট বা আস্কি ফাইল, এই আস্কি ফাইলটা আমাদের জানতে হবে। আস্কি ফাইলকে, এই যে পাইথনে যে আমি কোড লিখবো, এই কোডটা কিন্তু সোর্স কোড হিসেবে থাকবে, যেমন সি, পাইথন, ম্যাথল্যাব, NCL, হ্যাঁ, এগুলো কিন্তু এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এটা শেষে লেখা থাকবে p.pi.m.ncl.c। এটা কিন্তু বুঝতে হবে আমাদের, মানে কি, এটা কি বোঝাচ্ছে, এটা কিসের ডেটা, কিসের ফাইল, হ্যাঁ। তাহলে আমি এটাকে ওপেন করতে পারবো। ওপেন করার জন্য হিউম্যান রিড করতে পারতেছে, আমি চাইলে এটা ওপেন করতে পারছি টেক্সট ফাইল দিয়ে। এই জন্য আমরা বলতে পারি যে এটা হিউম্যান রিডেবল। যেমন টেক্সট বা আস্কি ফাইল। বাইনারি ফাইল কি? বাইনারি ফাইল হচ্ছে যে ফাইলটি ওপেন করার জন্য স্পেসিফিক সফটওয়্যার লাগবে। যেমন আমি MP3 মানে যদি গান শুনতে চাই, তাহলে আমি MP3 সাপোর্ট করে যে সফটওয়্যার, সেই সফটওয়্যার লাগবে। তাছাড়া কিন্তু আমি MP3 কিন্তু আমি গান শুনতে পারবো না। তারপরে যদি ইমেজ দেখার জন্য JPG বা PNG সাপোর্ট করে যেখানে, সেখানে যাইতে হবে, না হলে কিন্তু আমি এটা ওপেন করতে পারবো না। তারপরে আমরা অনেক সময় ডেটাবেস, যেমন আমরা মানে NC ফাইল, NetCDF ফাইল, তারপরে গ্রি ফাইল, HDF ফাইল, হ্যাঁ, এক্সট্রা EXE ফাইল, এই ফাইলগুলোর জন্য এক্সট্রা সফটওয়্যার লাগবে। এক্সট্রা বাইনারি ফাইল যে রিড করতে চাই, স্পেসিফিক সফটওয়্যার লাগবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রাম লাগবে, তাছাড়া কিন্তু আমি ওপেন করতে পারবো না। এই জন্য এটাকে বলতো বাইনারি ফাইল। তো কোনটা আস্কি ফাইল আর কোনটা বাইনারি ফাইল, এটা আমাদের জানতে হবে। যখন আমরা কোডিং করব তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো আমাদের মাথায় আসবে, না হলে কিন্তু আপনি কিন্তু বুঝবেন না আসলে আমি কি করতে চাচ্ছি, কি করব, এটা কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা, এখন পাইথন অপারেটর কি কি? পাইথনে কয়টা অপারেটর আছে কিছু বলতে পারবে যে পাইথনের অপারেটর কি বা অপারেটর জিনিসটা কি? আসলে ভাই আমরা যে এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করি, এইগুলাকে আসলে অপারেটর বলা হয়। তো আর অপারেন্ট কি? যাকে করা হবে এরকম টাইপের ভেবে। অপারেটর আর অপারেন্ট, কে বলতে পারবে যে অপারেটর কি আর অপারেন্ট কি? অপারেন্ট মানে যিনি করতেছে বা আমি যাকে দিয়ে করাচ্ছি। এখন অপারেটর কি? ধরেন আমি সাইকেল চালাচ্ছি, সাইকেলটা কি আর আমি কি? সাইকেলটা হয় অপারেটর আর আমি হচ্ছে অপারেন্ট। অপারেন্ট, আমি সাইকেলটা হচ্ছে অপারেটর আর আমি অপারেন্ট, এক্স্যাক্টলি। তো আমাদের কম্পিউটারে আমি যখন কাজ করতে চাই, তাহলে আমাদের এরকম কিছু অপারেটর আছে, যে অপারেটর গুলো কি করবে? অপারেটর গুলো তো কাজ আছে। যেমন এরিথমেটিক অপারেটর, এই এরিথমেটিক অপারেটরের কি কাজ? সে কি ম্যাথমেটিক্যাল অপারেশন করবে। এই যে অপারেটর কথা বলতেছি, অ্যাসাইনমেন্ট অপারেটর, সে অ্যাসাইন করবে ভ্যালু টু ভ্যালু। তারপরে আছে কম্পারিজন অপারেটর, আছে কিছু কম্পেয়ার ভ্যালু আছে, হ্যাঁ, কম্পারিজন অপারেটর। তারপরে লজিক্যাল অপারেটর, লজিক, ট্রু, ফলস, নট গিভেন, এগুলো আর কি। তারপরে বিট ওয়াইজ অপারেটর, সে বিট বাই বিট কি করবে? অপারেট করবে। তারপর কিছু স্পেশাল অপারেটর আছে, মানে আইডেন্টি অপারেটর আছে, মেম্বারশিপ অপারেটর আছে, হ্যাঁ। তো এই অপারেটর গুলো আমাদের জানতে হবে পাইথনে। তো বেসিক পাইথন শেখার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে অপারেটর শেখা। অপারেটর শেখাটা খুবই জরুরি। আচ্ছা, এখন ইন্ট্রোডাকশন টু পাইথন, আসলে পাইথন কেন আসলো? পাইথনটা আমি অনেক কথা বললাম, কিন্তু এখন পাইথনের কথা বলবো। এখন পাইথন হচ্ছে, এটা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে সোর্স কোড বা কমিউনিটি ড্রাইভেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপরে পাইথন কমিউনিটিটা অনেক বেশি স্ট্রং এখন কম্পেয়ার করলে। তারপরে এটা হচ্ছে সিমিলার ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে পারেল, রুবি, এটা সিমিলার, মানে স্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজ আর কি। এই যে সোর্স কোডটা আছে, এটা হচ্ছে জাস্ট মানে আমি যখন কোড লিখি, কোড লেখার জন্য একদম বাচ্চা আর কি। এখন পাইথনটা এতটাই সোজা যে আমি নিজের মতো করে লিখতেছি, যেমন লিস্ট,
তারপরে ডেটা টাইপ, তারপরে আমাদের লজিক্যাল স্টেটমেন্ট, লুপিং, প্রত্যেকটা জিনিস হচ্ছে পাইথনে এত সোজা করছে যে আপনি নিজের ভাষার মতো আর কি। আমি ইংলিশে একটা নতুন করে ক্লাস বা ডিকশনারি তৈরি করলাম, করে আমি আমার কাজের জন্য ব্যবহার করতে পারতেছি। বাট আমি যদি সেম কাজটা সিতে বা C++ বা অন্যান্য যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো যদি আমি করতে চাই, তাহলে আমার জন্য খুবই বেশি কঠিন। বা নতুন নতুন কোড তৈরি করা, নতুন নতুন প্যাকেজ তৈরি করা, এটা কিন্তু C++ অন্যান্য লো লেভেল ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক কঠিন। বাট পাইথনে নতুন নতুন অনেক লাইব্রেরি বা প্যাকেজ তৈরি হয়েছে, যে প্যাকেজের মাধ্যমে আমরা অনেক সর্ট অফ প্রবলেম সলভ করতে পারি। এর পাশাপাশি আমরা চাইলে আমাদের কাজের জন্য আমরা কিছু লাইব্রেরি তৈরি করতে পারি, যেটা পাইথন দিয়ে খুবই খুবই সোজা। আর ডেটা সায়েন্সের জন্য বর্তমান সময় যেমন মেশিন লার্নিং বা ডিপ লার্নিং যুগ, হ্যাঁ, সেক্ষেত্রে পাইথন হচ্ছে অনেক বেশি অ্যাডভান্স অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে। আপনি অনেকে আর এর কথা বলে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের কথা বলে, বাট আমি বলবো যে পাইথন হচ্ছে অল ইন ওয়ান। আমি জানি আগামী হয়তো 20 বছর বা 30 বছরে পাইথন অন্য উচ্চতায় চলে যাবে, কিন্তু বর্তমান সময় পাইথন অনেক বেশি অ্যাডভান্স। আর যারা অন্যান্য কম্পিউটার সায়েন্স ছাড়া, বিশেষ করে আর্টস সায়েন্স বা অন্যান্য সায়েন্সের আছেন, তো সবার জন্য পাইথন শেখাটা খুবই বেশি ইজি আর কি, ইজি এবং ফাস্টেস্ট। দ্যাটস ওয়াই উই নিড টু লার্ন অ্যাবাউট পাইথন। এবং এই পাইথন নামটা কেন আসলো? পাইথন নামের প্রবক্তা হচ্ছে এই লোকটা, এই ভদ্রলোক গুইডিও ভন রুসো। ইনি মূলত হচ্ছে মন্টি পাইথন নাম একটা সার্কাস টিম, এই টিমের থেকে উদ্বুদ্ধ হয়ে ইনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম দেয় হচ্ছে পাইথন, মানে যেটা সাপের কথা বলতেছি আমরা। তো পাইথন মূলত আর্টসে হচ্ছে মানে মন্টি পাইথন একটা হচ্ছে সার্কাস টিম, এই টিম থেকে আসলে এই পাইথনের নামকরণ করা হয় আর কি। আচ্ছা, তো দ্যাটস ইট। কারো কোনো জিজ্ঞাসা আছে? আমরা হচ্ছে মূলত আজকে বেসিক কথাবার্তা বললাম, এরপর আমরা মূলত একটা কোড ওপেন করে দেখাবো আর কি। আই হোপ আপনারা হচ্ছে অ্যানাকোন্ডা প্রম্পট, অ্যানাকোন্ডা নেভিগেটর এটা ডাউনলোড করতে পারছেন। এবং এর পাশাপাশি যারা অন্য পাইথন সেটআপ এনভায়রনমেন্ট ব্যবহার করবেন তাদের জন্য স্বাগতম। বাট আমি আমার ট্রেনিংটা অ্যানাকোন্ডা মানে যে নেভিগেটর বা অ্যানাকোন্ডা প্রম্পট এটা ডাউনলোড করতে দিছি। আমি মূলত দুপুরা নোটবুকে দেখাবো আপনাদের, তো এই জন্য আসলে আপনাদের ডাউনলোড করতে বলছিলাম। আপনারা কি ডাউনলোড করেছেন কিনা? ভাইয়া অ্যানাকোন্ডা নেভিগেটরটা ডাউনলোড করেছি। ওইটা একটাই না নাকি? হ্যাঁ, অ্যানাকোন্ডা নেভিগেটর বা অ্যানাকোন্ডা প্রম্পট একই জিনিস। অ্যানাকোন্ডা ডাউনলোড করেছেন কি সবাই? জি জি ভাই, অ্যানাকোন্ডা ডাউনলোড করছি, কিন্তু এটাতে মানে আমার একটু সমস্যা হচ্ছে। আমি সাধারণত ভিজুয়াল স্টুডিও কোডটা ব্যবহার করতাম। কোনো সমস্যা নাই, ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। অ্যানাকোন্ডা মানে নেভিগেটরের মধ্যে ভিজুয়াল স্টুডিও কোড আছে, আপনি ওইটা থেকে ব্যবহার করতে পারবেন। ভাই অ্যানাকোন্ডাটা কি মোবাইলে ইউজ করা যাবে না পিসি লাগবে? মোবাইল ইউজ করতে হবে। এই কে বললেন আপনি? দেখি একটু আপনাকে। এই মাসুম। না আমার কাছে পিসি নাই আপাতত, পিসি বানানো হয় নাই। না মোবাইলে কেন করবেন আপনি? এরকম একটা কোড আপনি মোবাইলে ইনক্লুড করবেন? হ্যাঁ, মোবাইলে করা যেতে পারে, কিন্তু এটা বাচ্চা কাজ আসলে। এটা না, ডেটা অ্যানালাইসিসের জন্য আমি কম্পিউটার ব্যবহার করবো, কেন মোবাইল ব্যবহার করবো? আপাতত কম্পিউটার মানে নেওয়ার আগ পর্যন্ত হয়তো 2-3 মাস লাগবে নিতে আর কি। কম্পিউটার কিনে ফেলেন, কম্পিউটার ছাড়া হবে না। অ্যানাকোন্ডা প্রম্পট আপনি মোবাইলে কোথায় পাবেন? মোবাইলে পাবেন না। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল আর কি। ভাইয়া মানে আমি আসলে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করতেছি, মানে রিসার্চ নিয়ে কাজ করার ইচ্ছা আছে। হ্যাঁ, কিন্তু আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমাদের ডিপার্টমেন্ট থেকে শুধু আর পড়াইতেছে আর কি। হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে মানে পাইথনটাও শিখতে, আর সাথে সাথে আপনাদের সাথে পার্টিসিপেট করে এই রিসার্চটা নিয়ে কাজ করতে। এখন কি আমার জন্য কি এটা ক্যাপেবল হবে কিনা, বা আমি পারবো কিনা এটা করে আপনাদের সাথে? অবশ্যই পারবেন। একটা ইন্টারমিডিয়েটের বইয়ের মধ্যে এখন পাইথনের কোড লেখা আছে, আপনি ইন্টারমিডিয়েট বই খুলে দেখবেন, ইন্টারমিডিয়েট আইসিটির বইয়ের মধ্যে দেখবেন, এসএসসি আইসিটি বইয়ের মধ্যে দেখা আছে। অনেক সময় কিডস পাইথন এখন তৈরি করা আছে, আপনি কেন পারবেন না? এটা কোনো মন্ত্রের কাজ না। আপনি জাস্ট আপনাকে কম্পিউটার অ্যানালাইসিসের যে নলেজটা থাকতে হবে, তাহলে কম্পিউটার অ্যানালাইসিস করার জন্য পাইথন শিখতে পারবেন। বাট এটার জন্য ডেডিকেশন প্রয়োজন আর কি। তো পাইথন ল্যাঙ্গুয়েজ আমি একদিনে শিখে ফেলবো এরকম কিছু না।
আজকে ট্রেনিংটা আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে, ওয়ার্কশপ আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে যারা কম্পিউটারে কিছুই পারেন না, একদম জিরো, যারা কিছুই জানেন না, তাদের জন্য আর কি একটা সাহস যোগানোর জন্য আসলে এই ওয়ার্কশপের আয়োজন করার। আশা করি পারবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে কি মানে এই এনভায়রনমেন্ট সায়েন্স বা ক্লাইমেট এগুলো কি কোরিলেটেড করা যাবে? অবশ্যই, কেন করা যাবে না? সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথেই তো এনভায়রনমেন্ট সায়েন্স জড়িত। জি ভাই, আমাদের কিছু কোর্স আছে যেমন হাইড্রোলজি, তারপরে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, তারপরে ছিল ওপেন চ্যানেল ফোর, এরকমের। আমি এগুলার সাথে এই ক্লাইমেট, তারপরে এনভায়রনমেন্টাল সায়েন্স মানে মনে হইতেছে যে এগুলোর সাথে করা যাবে, মানে কোরিলেট করা যাবে, এজন্য এখানে জয়েন করছি। অবশ্যই অবশ্যই করা যাবে। আর কার কোনো জিজ্ঞাসা? ভাই আজকে কি শুধু বেসিক প্রোগ্রামিং করাবে? হ্যাঁ, বেসিক একটা ওয়ার্কশপের মধ্যে একটা পাইথন শিখতে কমসে কম 3 মাস থেকে 6 মাস সময় লাগে আর কি, একটা ফুল পাইথন প্যাকেজ শিখতে। তো আজকে মূলত আমি আমার আউটলাইনটা দিয়েছি, আপনি আউটলাইনটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে বেসিক পাইথন এবং অপারেটর, আমি কিছু অপারেটর নিয়ে আমি কোড করে দেখাবো আর কি। কোড করা আছে, জাস্ট আমি একটু ব্যাখ্যা করে দেখাবো আর কি। আচ্ছা আচ্ছা, মানে বেসিক করা আছে তো এইজন্য আজ করলাম। হ্যাঁ, আর কারণ কোনো জিজ্ঞাসা? হ্যাঁ ভাই, এই যে পাইথন যে আমরা শিখবো, সেটা হচ্ছে মানে আপনি তো হয়তো 3 দিনের একটা ওয়ার্কশপ নেবেন, এরপরে হচ্ছে কিভাবে পাইথনটা শেখার আমরা মানে ওয়েটা কিভাবে পাবো? তার আগে বলে নি, আমি হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করছি সিভিল ইঞ্জিনিয়ারিং এ, পাশাপাশি 2-3টা কাজ করা হয়েছে রিসার্চ পেপারে। আমি হচ্ছে কাজ করছি হচ্ছে কংক্রিট স্টেন্ট নিয়ে আর প্রেডিকশনের কাজ। আমি ইউজ করছি হচ্ছে ম্যাটল্যাব সফটওয়্যারটা ইউজ করছি, ওখানে প্রেডিকশনের কাজগুলো ইউজ করছি। এখন বর্তমানে হচ্ছে আমার ইচ্ছা আছে মাস্টার্স করার জন্য এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে, এবং এর পাশাপাশি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে কনস্ট্রাকশন এরিয়াতে বর্তমানে একটা পেপারের কাজ করতেছি প্রফেসরের সাথে। তো এখন আমি চাচ্ছি যে মূলত মেশিন লার্নিং, পাইথন, এই জিনিসগুলো যদি আমি শিখি, এটা হচ্ছে আমি কোরিলেট করতে পারবো এনভায়রনমেন্টাল সায়েন্সের সাথে। তো এটা হচ্ছে এই পাইথনের শেখার ওয়েটা কি, মানে আমি কিভাবে শিখতে পারি? ওয়ে শেখার জন্য তো এই ওয়ার্কশপটা আয়োজন করা। মানে এখান থেকে বেসিক শুরু হবে, এরপর আর থামবো না। এরপর হয়তো একটা কোর্স লঞ্চ করে ফেলবো আর কি। তো এখন আপনাদের পার্টিসিপেন্টের উপর নির্ভর করবে আর কি। আপনারা যদি শিখতে চান, দেন উই আর ইন্ট্রোডিউস একদম ফুল কোর্স, হয়তো 1 মাস ব্যাপী একটা কোর্স আমরা এখান থেকে লঞ্চ করতে পারি আর কি। জি। আচ্ছা, ঠিক আছে। আর কার কোনো কথা? তারেক আজিজ, হ্যাঁ, আপনি কয়বার হ্যান্ড রেজ করছেন? ওয়ালাইকুম সালাম, জি বলেন। ভাইয়া, আমি আসলে কেমিস্ট্রি নিয়ে পড়তেছি, তো আমি ক্যাম্পিউশন নামের একটা সংগঠনের সাথে যুক্ত আছি। তো ওইখানে আমি আছে সাস্টেইনেবল সলিউশন টু ফাইটিং গ্লোবাল ওয়ার্মিং, এই শিরোনামে একটা লিখছি, মানে নিউজ লেটার লিখতেছি আর কি, যেটা ছিল আছে এ নিউ ক্যাটালিস্ট এফিশিয়েন্টলি কনভার্টস কার্বন ডাইঅক্সাইড টু ন্যাচারাল গ্যাস। তো মানে আমাদের এই যে রিসার্চে বলতে গেলে একবারে বিগিনার। তো এখানে আমাদের এই টাইপের আর কি স্কিল আমাদের শেখা উচিত আর কি? কম্পিউটার প্রোগ্রামিং শিখতে হবে ফার্স্ট, তারপরে ডেটা অ্যানালাইসিস শিখতে হবে, তারপরে একাডেমিক রাইটিং শিখতে হবে, তারপরে ইনশাআল্লাহ পেপার পড়া বা হাউ টু ডুইং রিসার্চ, তারপর রিসার্চ শিখবেন আর কি। তো প্রোগ্রামিং শিখতে হবে আগে, প্রথম প্রোগ্রামিং শিখতে হবে, ডেটা অ্যানালাইসিস শিখতে হবে। প্রোগ্রামিং এক জিনিস, ডেটা অ্যানালাইসিস কিন্তু আলাদা জিনিস। তো আমরা হয়তো ধীরে ধীরে ইন্ট্রোডিউস করবো আর কি ইনশাআল্লাহ। সামনের দিনে হয়তো আপনারা যদি উৎসাহ থাকে, দেন উই ইন্ট্রোডিউস, আমরা অনেক কিছু সামনে হয়তো তুলে ধরবো আর কি। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল আমার আর একটা। জি। সেটা হলো আপনার মানে রিসার্চ নিয়ে যদি কাজ করতে চাই, বা রিসার্চের অ্যানালিসিস যে পার্টটা আছে, হ্যাঁ, এটা কি আমরা আপনাদের এই ওয়ার্কশপে গিয়ে আমরা এটা কি কমপ্লিট করতে পারবো বা ফুললি শিখতে পারবো? এই 3 দিনের ওয়ার্কশপে তো পাইথন শেখাটা খুব বেশি টাফ। আমরা 3 দিনের ওয়ার্কশপে পাইথনের বিগিনিং স্টেজটা শুরু করব। পাইথন কিভাবে কাজ করে বা পাইথন জিনিসটা কি, আমরা শেখাটা কেন জরুরি, পাইথন দিয়ে কি করা যায়, হ্যাঁ, পাইথন দিয়ে কি করতে পারি আমরা, জাস্ট এটা। এরপর আসলে আমরা একটা ট্রেনিং কোর্স লঞ্চ করবো যে পাইথন জিনিসটা কি, বা পাইথনটা আসলে অনেক জিনিসটা ডিভাইডেড, হ্যাঁ, কোড বুঝতে হবে, কোড বোঝা, এগুলো আসলে ইন ডিটেলস শিখবো তারপর আর কি আমরা।
রিসার্চের ক্ষেত্রে কি শুধু পাইথন ইউজ করা হয়, মানে অন্য অন্য কোন আনুষঙ্গিক যে ল্যাঙ্গুয়েজ গুলা এগুলো ইউজ করতে পারবো না? পাইথন দিয়েই সবকিছু সম্ভব। আর যদি ডেটা অ্যানালাইসিস কথা বলি, যদি আপনি একটা ল্যাঙ্গুয়েজ ভালো মতো শেখেন, শুধু পাইথন দিয়েই শেখা সম্ভব, করা সম্ভব, অনেক কিছু করা সম্ভব। পাইথন এখন এগুলা কি এই ওয়ার্কশপে শেখানো হবে 3 দিন ওয়ার্কশপে, না এগুলো আরো ম্যাটপ্লটলিব, নামপাই এগুলো বিষয়ে কথা বলবো। আপনি আমাদের ওয়ার্কশপের ইয়েটা দেখছেন, কি কি বিষয়ে কথা বলবো? হ্যালো, আপনি কি দেখছেন এটা আউটলাইন দেখছেন ওয়ার্কশপের? আপনি না না দেখা হয় না এটা। তা আউটলাইন দেখতে হবে তো আপনাকে, আউটলাইনে কি কি আছে সেটা তো দেখতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কথা? আরেকটা প্রবলেমেটিক প্রশ্ন, সেটা হচ্ছে অনেকেই আছে জব করি আমরা, তো ট্রেনিং সেশনটা আসলে সময়টা একটু ওই বিষয়টা একটু খেয়াল করে যদি দেওয়া হয় তাহলে বেটার হয় আমাদের জন্য। যেমন মানে যেমন টাইমের কি কথা বললেন? কি টাইম? আমার এখানে বাজে রাত 11টা। হ্যাঁ, আমি অফিস, আমিও আপনি জব করেন, আমিও জব করি আর কি। আপনার ওখানে বাজে 7টা, আমার এখানে বাজে 11টা। তো ইটস এ লং টাইম ডিস্টেন্স। যে এরপর থেকে আপনি বলতেছেন জব করেন, আমিও জব করি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোনো কারণে যদি মিস হয় তাহলে তো এটা আমরা তো তাহলে আমাদের ইউটিউবে আছে, ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। রিলেভেন্ট কোশ্চেন করেন। হ্যাঁ, আর কারো কোনো কথা? তারেক আজিজ, আপনি কয়েকবার হ্যান্ড রেজ করছেন, কিছু বলবেন? আমি একটু শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যালো, আচ্ছা, আপনাকে শুনতে পাচ্ছি না। বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল মিলে প্রায় 8,000 সায়েন্টিস্ট এই বইটা ডাউনলোড করছে, এবং এই বইটার মধ্যে আমরা আসলে ডেটা অ্যানালাইসিস বা ভিজুয়ালাইজেশন কিভাবে করতে হয় পাইথন দিয়ে সেটার কোড দেয়া আছে, এবং এর সাথে সাথে আমরা একটা বই লিখছি আর কি। এখানে একটা বই দেয়া আছে। এখানে এই যে আপনি যখন বুক অ্যাটলে যাবেন, গেলে একটা পিডিএফ বই পাবেন আর কি। হ্যাঁ, তো আমি বইটা আপনাদের দিয়ে দিচ্ছি আর কি। এখানে কোড আছে, এই কোডটা আপনারা ইউজ করে আপনাদের লিঙ্কে ঢুকলে অনেকগুলো কোড এখানে পাবেন, স্ক্রিপ্টেড কোড। এই কোডগুলো দিয়ে আপনারা আমি এই কোড বাই কোড কাজ করবো আর কি। হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা, আমি এখানে এই যে চ্যাট বক্সে আমাদের বইয়ের লিঙ্কটা দিয়ে দিছি। আপনারা লিঙ্কে ঢুকে বইটা ডাউনলোড করতে পারেন আর কি। তাহলে আপনাদের জন্য শেখার সুবিধা হবে। আমি বইটা ফ্রিতে লিখছি। বাংলাদেশে যারা কম্পিউটার সায়েন্স বা ডেটা অ্যানালাইসিস দিয়ে আপনাদের রিসার্চ শিখতে চান, তাদের একটা খেদমত বলতে পারেন। আপনারা আপনাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল সবাইকে শেয়ার করবেন আর কি, বাংলাদেশে যারা কম্পিউটার সায়েন্স বা ডেটা অ্যানালাইসিস শিখতে চায় ফ্রিতে। আচ্ছা, এখন আমি আপনাদের কিছু কোডও দিব। তো ওকে, এখন আপনারা যদি অ্যানাকোন্ডা ইনস্টল করে থাকেন, তাহলে এখানে এই যে আপনাদের যদি লিনাক্স ইউজ করেন, তাহলে আপনারা অ্যানাকোন্ডা লিখবেন, অ্যানাকোন্ডা প্রম্পট। অ্যানাকোন্ডা লিখলে অ্যানাকোন্ডা প্রম্পট চলে আসবে এইভাবে। তো কার কার এই অ্যানাকোন্ডা প্রম্পট চলে আসছে? এরকম একটা ওয়ার্ক স্পেস চলে আসছে কার কার? হ্যালো, হ্যাঁ ভালো ভাই, আরেকটু যদি দেখাতেন। আমি মাঝখানে তো এই যে আপনারা এই যে সার্চ বাটন আছে না, এই সার্চ বাটন এখানে দেখতে পাচ্ছেন, টাইপ সার্চ, এখানে যে লিখবেন অ্যানাকোন্ডা, অ্যানাকোন্ডা প্রম্পট, অ্যানাকোন্ডা প্রম্পট, এটা ক্লিক করলে আপনার এইরকম একটা নতুন একটা টার্মিনাল আসবে। এই টার্মিনাল দেখতে পাচ্ছেন কিনা? জি ভাই, আসছে। কার কার আসছে? জি আসছে ভাই। আচ্ছা, যদি এসে থাকে তাহলে এটা ওপেন করেন। ওপেন করে আমি একটা কোড দিব আর কি। হ্যাঁ, আমি একটা আপনাদের
আচ্ছা ভাই উইন্ডোজে কি ওই অ্যানাকোন্ডা নেভিগেটরটা অন করব? হ্যাঁ, উইন্ডোজে অ্যানাকোন্ডা নেভিগেটর অন করবেন। না ভাই, অ্যানাকোন্ডা প্রোম দিলে তো ওই একটা কালো স্ক্রিনটা আসছে। এখন আবার অ্যানাকোন্ডা অ্যানাকোন্ডা প্রোম দিয়ে এখন কি অ্যানাকোন্ডা নেভিগেটরটাও ওপেন করব? না, অ্যানাকোন্ডা নেভিগেটর ওপেন করবেন না, অ্যানাকোন্ডা প্রম্পট ওপেন করেন। অ্যানাকোন্ডা নেভিগেটর কথা আপনাদের বলিনি তো আমি। ঠিক আছে। আচ্ছা, তো একটু অপেক্ষা করেন, আমি জাস্ট আপনাদের একটা স্যাম্পল কোড দিব আর কি। আচ্ছা, আচ্ছা, আমি ওটা আপনাদের মানে মেইল করে দিব। এখান থেকে আপনারা ক্লাস 2টা ডাউনলোড করেন। এইখান থেকে এই যে আপনাদের যে কোডটা দিছি না, এই কোড থেকে ক্লাস 2 ডাউনলোড করেন, তাহলে আচ্ছা ঠিক আছে মানে তাহলে হবে আর কি। হ্যাঁ, এই যে ক্লাস 1, এই যে মানে ক্লাস 1 এরিথমেটিক অপারেটর যেটা আছে, হ্যাঁ, এই যে এখানে ক্লাস 1 যে এরিথমেটিক অপারেটর আছে সেটা ডাউনলোড করতে পারেন। আর এই এরিথমেটিক অপারেটরের যে সিএসবি আছে সেটাও ডাউনলোড করতে পারেন আর কি। তো এটা ডাউনলোড করেন, আমি আপনাদের পরবর্তীতে আর কি সবকিছু দিয়ে দেবো আর কি। হ্যাঁ, আপাতত যেহেতু আমি এখানে দেইনি, তাহলে আমি আসলে ক্লাসে চলে যাই আর কি। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনার কোনটা ডাউনলোড করব? ওখানে এরিথমেটিক অপারেটর আছে, এরিথমেটিক অপারেটর ডাউনলোড করেন। আপনার স্ক্রিনটা মনে হয় দেখা যাবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না এখন? হ্যাঁ দেখা যাচ্ছে তো ভাই। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, আমার তো মনে হয়। আমরা তো দেখতে পাচ্ছি না। কে দেখতে পাচ্ছেন না? স্ক্রিনের কথা বলছেন আপনি? ভাইয়া তো ওই যে এখন প্রোমটা স্ক্রিন করে আছে। আমি এখন অ্যানাকোন্ডা প্রোমের মধ্যে আছে, আপনারা ওটা ডাউনলোড করে নেবেন, আমি পরবর্তীতে ওটা দিয়ে দেবো আর কি, সমস্যা নেই। অ্যানাকোন্ডা ক্লাস 1 অ্যারিথমেটিক অপারেটর সিএসবি ভাই, এটা ডাউনলোড করব আর কি। এটা ডাউনলোড করেছি, এটাই তো বলছি। অ্যারিথমেটিক অপারেটর সিএসবি আর যে কোনো একটা ডাউনলোড করেন, জাস্ট পারপাস, টেস্টিং পারপাস। আমি সব কোড পরবর্তীতে দিয়ে দেবো, এখন ঘাবড়ানোর কিছু নেই। এখানে জাস্ট যদি কেউ প্র্যাকটিস করতে চান আমার সাথে, তাহলে দেখতে পারেন। আমি যেটা দিলাম এই অ্যানাকোন্ডা প্রম ওপেন করতে হবে। করার পর দেখেন আমার এটা ডিকশনারি কোথায় আছে। আমার এখানে ফাইল এপে আছে। হ্যাঁ, এপে যাবো, আমি এই যে এপ লিখবো, লেখার পর একটা কোলন দিব, দেখার পর ইন্টার চাপবো, তারপরে সিডি লিখবো। সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি। ডাইরেক্টরিটাকে কি করবো? চেঞ্জ ডাইরেক্টরি পরিবর্তন করব। হ্যাঁ, চেঞ্জ ডাইরেক্টরি। তারপরে দেখবো ক্লাস 2। হ্যাঁ, ক্লাস 2, তারপরে স্ক্রল। হ্যাঁ, ক্লাস 2, তারপরে আমি লিখবো এলএস। সিডি ক্লাস 2, ক্লাস 2 এর মধ্যে ছবি আসলাম। হ্যাঁ, এখন লিখবো জুপিটার নোটবুক। এই যে আমাদের অটোমেটিক্যালি জুপিটার নোটবুকটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আমাদের জুপিটার নোটবুক ওপেন হবে হচ্ছে আমাদের যে গুগল, যেটা আপনার টার্মিনালটা যেটা দেয়া আছে, হ্যাঁ, সেটা হতে পারে আপনার গুগল ক্রোম হতে পারে, বা যে ব্রাউজারটা আপনি বাই ডিফল্ট ইউজ করেন, সেই বাই ডিফল্ট এটা চলে যাবে। কারো কোনো কোশ্চেন আছে? এটা কি বুঝতে পারছেন আমি কি করছি এখানে? যারা নতুন
কারো কোনো এটা ভাই তো এই জিনিসটা বুঝতে আরেকবার যদি আবার একটু ভাই এটা একবার বুঝতে পারি নাই। আচ্ছা বুঝতে পারেন নাই, আমি আসি কোথায়? আমি প্রথমে আসি হচ্ছে এই যে অ্যানাকোন্ডা প্রোম আমি ওপেন করবো, হ্যাঁ অ্যানাকোন্ডা প্রোম ওপেন করলাম, তাই তো? জি, অ্যানাকোন্ডা প্রোম ওপেন করবো। এখন আমার যে ডেটাটা আমি যেখানে সেভ করবো, আপনি যদি ডাউনলোড করতেছেন, ডাউনলোড করে অন্য একটা ফোল্ডারে আপনি এটাকে সেভ করতে হবে। যেমন আমি এফ ফোল্ডারে সেভ করছি, দেখেন আমার এফ এর মধ্যে, হ্যাঁ এফ এর মধ্যে ক্লিক করলাম, করার পর আমি এখানে দেখেন ক্লাস 2 আমি দেখতে পাচ্ছি। ক্লাস 2 আছে এখানে? আমার সাথে কথা বলেন, শুনতে পাচ্ছেন তো নাকি? জি ভাই, ক্লাস 2 মানে আপনি যেটা দিচ্ছেন, হ্যাঁ ওখানে তো ক্লাস 2 আছে, বাট ক্লাস 1 ডাউনলোড করেছি, ক্লাস 2 কে ডাউনলোড করব? এটা ইচ্ছা, আপনি যে কোনো একটা ডাউনলোড করতে পারেন, এটা কোনো এটা ইট ইজ নট বিগ ডিল। আপনি যে কোনো ডাউনলোড করেন, কোনো সমস্যা নেই। এই ক্লাস 2 এর মধ্যে আছে বা ক্লাস 1 যেটা কোনো সময়। এখন আমি ক্লাস 1 আছে কোথায়? এফ মানে এফ ডিরেক্টরিতে আছে না? আমি এখন ক্লিক করব এফ ডিরেক্টরি, যে এফ। যখন আমি এটা অ্যানাকোন্ডা প্রোমটা ওপেন করব, এই যে অ্যানাকোন্ডা প্রোম, তখন আছে কোথায়? এখানে অ্যানাকোন্ডা প্রোম বাই ডিফল্ট হয়ে আসলো, হ্যাঁ সি বেস ইউজারে আছে। এখন আমি কি করব, আমার ফোল্ডারটা কোথায় আছে? এফ যে ডাইরেক্টরি আছে, এফ ডাইরেক্টরির মধ্যে আছে। এফ ক্লিক করব, করার পর আমি একটা ক্লোন দেব। একটা কোশ্চেন ছিল ভাইয়া, মানে ভাইয়া মানে আপনি ফোল্ডার মালতে মানে যে কোডটা ডাউনলোড করেছি ওইটা যেখানে ডাউনলোড হবে ওই ওইটার ইয়েটা লিখতে হবে নাকি অ্যানাকোন্ডাটা যেখানে আপনি স্টোর করে রাখবেন কোডটা, আপনাকে যে কোড বা ডেটা যেখানে স্টোর করে রাখবেন, যে মানে যে ডিরেক্টরিতে, সেই ডিরেক্টরিটা আগে লিখতে হবে। এখানে লিখছেন আপনি এখানে? আচ্ছা আচ্ছা বুঝছি। আমি একটু বড় করি তাহলে একটু হয়তো অনেকে দেখতে পারবেন। হ্যাঁ এই যে আমি সি ওপেন করে যে এফ ডাইরেক্টরি করার পর আমি ইন্টার চাপবো। ইন্টার চাপলে আমি এখন আমার ডিরেক্টরিটা কোথায়, সি থেকে, সি বেস থেকে কোথায় গেল? এফ বেসে চলে গেল, এফ এই যে ফোল্ডার এফ। এখন আমি এখানে লিখবো কি সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি। এখন চেঞ্জ ডাইরেক্টরি লেখার পর আমি লিখবো ক্লাস সি দিলে ক্লাস 2 চলে আসলো। তারপর আমি কি করব, এখানে আমি লিখবো, এখানে আমি ইন্টার দেবো। ইন্টার দিলে আমি কোথায় চলে আসলাম? ক্লাস 2 তে চলে আসলাম। এখন আমি লিখবো কি জুপিটার নোটবুক। আপনি জুপিটার নোটবুকও দিতে পারেন, স্পাইডার দিতে পারেন, গুগল আরো যে নেভিগেটরের মধ্যে আরো সফটওয়্যার আছে, অনেক কিছু আছে। আমি নেভিগেটর ওপেন করবো একটু পরে, তারপর দেখতে পারবেন। আমি জুপিটার নোটবুক ক্লিক করলে ইন্টার সাব যখন দিব তখন সে বাই ডিফল্ট কি করবে, এই যে কোড রান হয়ে সে জুপিটার নোটবুকটা এখন আমার ওপেন হবে। এই যে আমার জুপিটার নোটবুক সে চলে আসলো। কোথায় চলে আসলো? এই যে ফোল্ডার নিয়ে আমি কাজ করতেছি সেই ফোল্ডারে সে চলে আসলো। এই যে ক্লাস 2 চলে আসলো। এই পর্যন্ত বুঝছেন কিনা? জি ভাই বুঝছি। কেউ কি করতে পারছেন এই পর্যন্ত? কেউ করতে পারছেন? একজন দুইজন পারলেই হবে। আচ্ছা এখন আমার কোড আছে কোথায়? এই যে ক্লাস 2 এরিথমেটিক অপারেটর। আমি এই এরিথমেটিক অপারেটর ক্লিক করব। এই এরিথমেটিক অপারেটরের মধ্যেই কিন্তু আমি আমার যে ডেটাটা রাখছি, একটা কিন্তু এরিথমেটিক অপারেটর ডেটা রাখছি, প্র্যাকটিক্যাল ডেটা। এই যে ক্লাস 2 এরিথমেটিক অপারেটর, আমার কোডটা যে ডাইরেক্টরি থাকবে ওই ডাইরেক্টরিতে কিন্তু আমার কি, আমার ডেটাটাও রাখতে হবে। কোড যেখানে আছে সেখানে আমার ডেটাটাও রাখতে হবে। আচ্ছা যদি থাকে তাহলে আমি যখন এটা ওপেন করবো, দেখেন এরিথমেটিক অপারেটর। এখন এই জুপিটার নোটবুক আমি কেন ইউজ করলাম? জুপিটার নোটবুক ইউজ করার কারণ হচ্ছে এখানে সেল আকারে থাকবে। যারা কম্পিউটার একদম নতুন, যারা কিছুই ধরেন জানেন না, তারাই সেল আকারে করলে অনেক জিনিস হয়তো মাথায় থাকবে। আর একটা বড় কোড নিয়ে কাজ করলে হয়তো অনেক জিনিস হয়তো বুঝবেন না সাময়িকভাবে। এই জন্য হচ্ছে জুপিটার নোটবুকটা ব্যবহার করা। এখন জুপিটার নোটবুকটা কোথায় আছে? তাই তো এই যে আমি অ্যানাকোন্ডা নেভিগেটর অনেকে ডাউনলোড করতে বললাম, এই যে অ্যানাকোন্ডা নেভিগেটর, এই যে নেভিগেটর সার্চ দিলে দেখতে পারবেন। অ্যানাকোন্ডা নেভিগেটর যখন আমি ক্লিক করব, দেখেন একটু অপেক্ষা করেন, তাহলে দেখবেন অ্যানাকোন্ডা নেভিগেটরের মধ্যে কি কি আছে। জুপিটার নোটবুক আছে, জুপিটার ল্যাব আছে, হ্যাঁ তারপরে আছে কি, তারপরে আমাদের হচ্ছে স্পাইডার আছে। যার যেটা প্রয়োজন সে সেটা ব্যবহার করতে পারবেন। জাস্ট এক্সটেনশনের কথা মাথায় রাখবেন। জুপিটার নোটবুক এক্সটেনশন কিন্তু, এই জুপিটার নোটবুক এক্সটেনশন হচ্ছে IPYNB, তারপরে যে PI শুধু পাইথন, এটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু জুপিটার নোটবুক এক্সটেনশন হচ্ছে IPWB, IPYNB, হ্যাঁ IP1B, মানে এটা এক্সটেনশন, এটা আর কি, এটা জুপিটার নোটবুক। আচ্ছা এখন অ্যানাকোন্ডা নেভিগেটর যখন আমি ওপেন করলাম, এই যে অ্যানাকোন্ডা নেভিগেটর ওপেন করলে দেখেন কি কি আছে এখানে। আমি জুপিটার ল্যাব আর স্টুডিও ব্যবহার করতে পারবো আমি এখানে।
তারপরে পাইচাম, অনেকে হচ্ছে পাইচাম ব্যবহার করতে চান, সেটা পারবেন। তারপরে স্পাইডার ব্যবহার করতে পারবেন। তারপরে হচ্ছে এই যে আপনার জুপিটার নোটবুক ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু অনেক কিছু ইনস্টল করা আছে। আপনার যে এখানে যে জুপিটার নোটবুকের জায়গায় যদি আপনি স্পাইডার লেখেন তাহলে স্পাইডার ওপেন হবে, যদি জুপিটার ল্যাবে ওপেন করেন তাহলে জুপিটার ল্যাব ওপেন হবে। এই জন্য আমি অ্যানাকোন্ডা নেভিগেটরটা ইনস্টল করতে বলছি। ভাইয়া আইপি যে ওখান থেকে আপনার আইপিওয়াইএনডি এটা ভাইয়া ডাউনলোড করার পর ওপেন করা যাচ্ছে না কেন? ওপেন করার জন্য আপনার জুপিটার নোটবুক লাগবে, জুপিটার নোটবুক ছাড়া তো আপনি ওপেন করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো অন্য জায়গায় ওপেন করতে পারবেন না আপনি। আমি যে কোডটা দিছি এই কোডটা হচ্ছে জুপিটার নোটবুকের এক্সটেনশন। একটু আগে আমি কি পড়াইলাম? একটু আগে তো পড়াইলাম ডেটা ফাইল আপনি একটু আগে পড়াইছি না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই অ্যানাকোন্ডা এর মাধ্যমে, অ্যানাকোন্ডা নেভিগেটরের মাধ্যমে করতে হবে। হ্যাঁ, অ্যানাকোন্ডা নেভিগেটরে যে জুপিটার মানে নোটবুকে যদি ওপেন করতে চান, জুপিটার নোটবুকে যে ফাইল কানেকশন করতে হবে, এটা সম্ভব। তো এই জন্য আর কি আমি একটু আগে এই জন্য সবকিছু শিখাইলাম, কিন্তু আমি একটু আগে কিন্তু আমি আপনাকে আমার পিপিটিতে বলছি এই যে এখানে কিন্তু বললাম এই যে টেক্সট ফাইল কি, আস্কি ফাইল কি, এই যে পিওয়াই এটা কিন্তু সোর্স কোড, আপনি ওপেন করতে পারবেন যে কোনো জায়গায়। কিন্তু এই যে যখন আমি বাইনারি ফাইলে যাব, এই যেটার জন্য স্পেসিফিক সফটওয়্যার ফোল্ডার লাগবে, এই যে পিওআইএনবি, এটা কিন্তু স্পেসিফিক সফটওয়্যার লাগবে। তাছাড়া কিন্তু এটা কিন্তু ওপেন হবে না অন্য কোথাও। আমার কথা কি বোঝা গেছে? কিন্তু পাইথন কিন্তু সব জায়গায় ওপেন হবে। আপনি জুপিটার ইয়েতে গেলেও ওপেন হবে, জুপিটার ল্যাবে ওপেন হবে, প্রত্যেকটা জায়গায় ওপেন হবে। বাট এই এক্সটেনশনে যা জুপিটার নোটবুক লাগবে, মানে আমি যদি ওপেন করতে চাই বা জুপিটার ল্যাব লাগবে ওপেন করতে চাই। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম, যেগুলো আসলে প্রথম দিন এই জন্য অনেক কথা বললাম, কারণ যারা কম্পিউটার নতুন কিছুই পারেন না তাদের মধ্যে আগ্রহ তৈরি করার জন্য এতগুলো কথা বললাম বাংলায়। হ্যাঁ, তো এটা একটু আগে বলছি আর কি, ডেটা কি, ভেরিয়েবল কি, কে বলতে পারবে? ডেটা কি, ভেরিয়েবল কি, কে বলতে পারবে যে ডেটা কি আর ভেরিয়েবল কি? হ্যালো ভাইয়া, ডেটা হলো যেগুলো আমরা ইনপুট করব, মানে তথ্যটা, আর হলো ভেরিয়েবল হলো যেটা স্টোর করবে, আমাকে ডেটাটা স্টোর করবে, ওইটা হলো ভেরিয়েবল। যেমন উদাহরণ দেন দেখি। যেমন হলো সাপোজ হলো আমি এর ভিতর আমি হলো রাখবো, অনেকগুলা ফাইল রাখবো। মনে করেন আমি এর ভিতরে রাখলাম আম, জাম, কাঁঠাল, লিচু সবগুলো রাখলাম, এইগুলো আমার হলো ডেটা, আর এটা হলো আমার ভেরিয়েবল। এই হচ্ছে ভেরিয়েবল। তার মানে কি একে ডাকলে একটা নির্দিষ্ট সংখ্যা চলে আসবে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল বলতে আমি বোঝাচ্ছি যে এই যে A5 একটা কি ডেটা। এখন এই ডেটাটাকে আমি স্টোর করলাম এতে, আমি যখন ডাকবো তখন সে কি করবে? সে চলে আসবে। একে কল করলে এই ডেটাটা চলে আসবে। স্টোর করা আর কি, আমরা বলি না যে কন্টেইনার টাইপের আর কি। একটা কন্টেইনারের মধ্যে আমি কি করব? আমি চাল রাখবো, ডাল রাখবো, হ্যাঁ, বিভিন্ন পার্টিশনে রাখবো, এইরকম আর কি। তো ভেরিয়েবল হচ্ছে এরকম একটা পার্টিশনের মতো। তো আমি এটাকে ডাকলে এটা চলে আসবে, এটাকে বলতে পারি আমরা ভেরিয়েবল। এখন এই এরিথমেটিক অপারেটর কি? এরিথমেটিক অপারেটর হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে মডুলাস, এক্সপোনেনশিয়াল, হ্যাঁ, আরো এরিথমেটিক অপারেটর আছে। সেগুলো হয়তো আমরা ফার্দার যখন ফুল কম্পিউটার প্রোগ্রামিং শিখবো তখন হয়তো এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আমি একটা শুধু একটা অপারেটর নিয়ে কথা বলছি এখানে, এরিথমেটিক অপারেটর। তো এই অপারেটর কি করবে? এ এবং বি দুইটা কি করবে? সে যোগ করব। আচ্ছা, এর আগে আরেকটা বিষয় জেনে রাখি যে এই যে যখন জুপিটার নোটবুক ওপেন করলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে ফাইল, এডিট, হ্যাঁ, এডিটে গেলে আমরা দেখতে পাচ্ছি আনডু, ডু। আমরা যদি একটা কোনো সেল ডিলিট করে ফেলি, ধরেন আমি একটা ধরেন এই সেলটা আমি ডিলিট করলাম, ডিলিট করার জন্য আমি কি করবো? এই যে কাট অপশন ক্লিক করলাম, কাট করলে সে ডিলিট হয়ে গেল। আমি যদি এটাকে আবার ফিরে আনতে চাই, এডিটে জেলে যদি যাই যে আনডু, উপরেই তো আছে এই যে আনডু না, আনডু সেল, এই যে সেল, আনডু সেল ডিলিশন করলে আমাদের সেলটা মানে সেটা চলে আসলো, তাই তো? যদি যে এই সংখ্যাটাকে কি করবো? আমি ডিলিট করি। যদি এটাকে এখানে চাপি তাহলে এই সংখ্যাটা মানে এই ভেরিয়েবল। তারপর যদি চাই রান, এইটা চাপলেও রান হবে, হ্যাঁ। আবার যদি আমি মনে করি যে এই যে রান সিলেক্টেড সেল, একটা সেল সিলেক্ট করতে পারবো,
তারপরে কার্নেল, হ্যাঁ কার্নেল মানে সম্পূর্ণ যে কার্নেলটা আছে, কার্নেল তুমি সম্পূর্ণ কার্নেলটা রান করতে সম্পূর্ণ কার্নেলটা আমি রান করতে পারবো, এই যে রেজিস্টার কার্নেল। হ্যাঁ, যদি আমার কোড দিয়ে রান করতে যদি মাঝে সমস্যা হয় তাহলে আমি কার্নেলটাকে রেজিস্টার করতে পারি, রেজিস্টার করে আবার রান করতে পারি। আচ্ছা, তো এটা আর কি বেসিক থিংস। তারপরে কোড যদি সেভ করতে পারবো, আর এখানে ফাইলে যে আমি ডাউনলোড করতে পারবো আর কি। আমি যদি চাই ডাউনলোড ডাউনলোড হয়ে গেল আর কি, এটা দেখেন। আচ্ছা, এই আর কি যে ফার্স্ট ইমপ্রেশন এখানে। তো এখানে আর বেশি কথা বলবো না। তো ভেরিয়েবল ক্লিক অ্যাসাইন করলাম, করার পর আমি এখানে রান দেবো। এই রান দিলে আমার এই কোডটা কি হয়ে গেল, এই সেলটা কি রান হয়ে গেল, তাই তো। এখন আমি কি করব, এডিশন বাই সিনট্যাক্স। এখন বলেন তো সিনট্যাক্স কি আর ফাংশন কি, কে বলতে পারবে? কেউ কি জানেন যে সিনট্যাক্স কি আর ফাংশন কি? হ্যালো, আচ্ছা সিনট্যাক্স হচ্ছে, দেখেন আমি এ এবং বি দুইটাকে যোগ করব, যোগ করার পর বাই ডিফল্ট আমি এই যে প্লাস চিহ্নটা ব্যবহার করব, এটাকে আমি বলতে পারি সিনট্যাক্স। এই সিনট্যাক্স দিয়েও আমি এটা কি করতে পারবো, যোগ করতে পারবো। আবার যদি আমি মনে করি যে ফাংশন, পাইথনে কিছু অপারেটর আছে, এই যে অপারেটর নামে একটা ইয়ে আছে, ডিকশনারি আছে, সরি অপারেটর নামে একটা প্যাকেজ আছে, হ্যাঁ, বা এক লাইব্রেরি আছে। এই লাইব্রেরিতে আমি যখন কল করব তখন সে কি করবে, এই যে ইম্পোর্ট অপারেটর, আমি যখন কোনো লাইব্রেরিকে ইম্পোর্ট করব, এই যে ইম্পোর্ট অপারেটর আমি যদি কপি করে এখানে যদি আমি গুগলে সার্চ দেই তাহলে চলে আসবে ইম্পোর্ট অপারেটর কি। আমি ইম্পোর্ট অপারেটর পাইথন এই ক্লিক করলে পাইথনে বাই ডিফল্ট অপারেটর নামে একটা কি আছে, অপারেটর নামে কি একটা একটা প্যাকেজ আছে বা লাইব্রেরি আছে। এই লাইব্রেরিটা তৈরি করা হয়েছে যে এই যে অপারেটর যেগুলো আছে, এই যে এরিথমেটিক অপারেটর, কম্পারিজন অপারেটর, আলাদা আলাদা অপারেটর গুলাকে ডিল করার জন্য এই যে লাইব্রেরিটা এরা তৈরি করে ফেলছে বাই ডিফল্ট। এই জন্য আমরা সিনট্যাক্স ব্যবহার করব না। সিনট্যাক্স কেন ব্যবহার করব, যদি এটা না থাকে আর কি, যদি আমরা এমন একটা কাজ করব যেটার প্যাকেজ তৈরি করা নাই তাহলে আমরা এই সিনট্যাক্স ব্যবহার করব। বাট যেহেতু এটা প্যাকেজ ব্যবহার করা আছে এই জন্য আর কি আমরা যোগ করি আসবে, তাই ভাইয়া সাউন্ডে ভাইয়া একটু প্রবলেম হচ্ছে, মানে কেটে কেটে আসতেছে। নতুন করে ভেরিয়েবল ক্রিয়েট করলাম, করে এই যে অপারেটর হ্যালো ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। আমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেমের কারণে ভাইয়া ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। জি হ্যালো, আমার কথা কি এতক্ষণ শোনা গেছে না শোনা যায়নি? আচ্ছা, আবার আবার সবাই জয়েন করুক। ভাই আছি ভাই। ও শুধু আমি ডিসকানেক্ট হয়ে গেলাম, তাই তো? আচ্ছা, এখন স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাই। আচ্ছা, তো এটা বললাম যে ফাংশন তৈরি করা আছে, বাই ডিফল্ট ইকুয়েশন দিয়ে তৈরি করা আছে। হ্যাঁ, তো আমি যখন অ্যাড কল করব তখন এ এবং বি দুইটা দিয়ে দেবো, দুইটা ভেরিয়েবল এখানে দিয়ে দেবো। তাহলে কি করবে, সে যোগ করে আমাকে রেজাল্ট দেবে। এটাকে আমরা বলতে পারি ফাংশন। আমি যখন ক্লিক করবো দেখেন ফাংশন তৈরি হয়ে গেছে।
তো একইভাবে এটা এডিশন, তারপরে সাবট্রাকশন মানে মানে বিয়োগ করা, দুইটা বিয়োগ করবে সিনট্যাক্সের মাধ্যমে। হ্যাঁ, বিয়োগ করলে 6 থেকে 5 থেকে 6 বিয়োগ করলে -1। আমরা এটাকে আমরা কি করতে পারি, ফাংশন ব্যবহার করে সাবট্রাকশন ব্যবহার করতে পারি, করে সে -1 পাইছি। মাল্টিপ্লিকেশন মানে যোগ করা, হ্যাঁ মাল্টিপ্লিকেশন মানে গুণ করা, আমরা গুণ করতে পারবো এখানে MUL, হ্যাঁ দিলে আমরা গুণ করতে পারবো। তো এটা এইভাবে আর কি। হ্যাঁ, আমি কোডটা দিয়ে দেবো, আপনারা বাসায় দেখবেন। তারপর ডিভিয়েশন মানে কি, ভাগ করা। হ্যাঁ, এটা সিম্পল জিনিস, দুটো ভাগ করে দিল। আমরা আগে থেকে তো সিলেক্ট করে দিছি আর কি ভেরিয়েবল, এই ভেরিয়েবলে জাস্ট বারবার যোগ বিয়োগ গুণ ভাগ করতেছে আর কি। আচ্ছা, এখন ডিভিশন ফাংশন ব্যবহার করতেছি আমরা। আচ্ছা, একই রেজাল্ট পাইলাম। এখন প্রথমে সিনট্যাক্স ব্যবহার করছে, তারপর ফাংশন ব্যবহার করছে। যেহেতু ফাংশন তৈরি করা আছে, আমরা ফাংশন ব্যবহার করবো আর কি। এখন আসছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন কি, কেউ বলতে পারবেন যে ফ্লোর ডিভিশন কি? ভাই এইটা হলো অনেকটা বর্গের মতন কাজ করে, যে আমি 5 রে যদি ফ্লোর করি 2 দিয়ে, তাইলে 5 2 বার গুণ হয়ে যাবে, বা 10টা যদি 3 দিয়ে ফ্লোর করি তাইলে 10 3 বার গুণ হয়ে যাবে। অন কাইন্ড অফ বর্গ টাইপের কাজ করে। আর কেউ ফ্লোর ডিভিশন কি কে বলতে পারবে? সরি ভাই, এটা নাই। ডিভিশন কি আর ফ্লোর ডিভিশন কি, আমি এখানে উদাহরণ দিয়ে বললাম, আপনি ভুল বলছেন। হ্যাঁ, ফ্লোর ডিভিশন মানে কি আর ডিভিশন কি? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো ভাই, একটু ভুল হয়ে গেছিল। জি ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এখানে ফ্লোর ডিভিশন কি আর ডিভিশন কি? এখানে ডিভিশন বলতে কি, দেখেন 6 কে 5 দ্বারা ভাগ করলে আমাদের কত আসতেছে? 1.2, তাই তো? আমি যখন রান দিব তখন দেখেন 1.2 আসতেছে। আমি যখন ফ্লোর ডিভিশন বলি, ফ্লোর ডিভিশন কি, এই যে ভাগ আসলো, ভাগের পর যে এই যে দশমিক আসলো, এই দশমিকটা কি করবে, সে বাদ দেবে আর কি। এইটাকে বলেছে ফ্লোর ডিভিশন, মানে দশমিক আর সে নিবে না, শুধু সে কি করবে, সে 1 নেবে, তাই তো? এইটা একইভাবে এই যে ফাংশন, প্রথমে একটা ফাংশন ব্যবহার করলাম, এটাকে আমরা এরপর আমরা ফাংশন ব্যবহার করলাম। আচ্ছা, মডুলাস মানে কি, কে বলতে পারবে? ভাই এটা হলো মডুলাস কি বলেন দেখি কেউ? মডুলাস পার্সেন্ট মানে কি ভাই? মডুলাস হচ্ছে হলো আপনার মাইনাস থাকলে সেটাকে প্লাস করে দিবে। মাইনাস থেকে প্লাস করে দেবে। আর কেউ? এটা ভাগশেষ নির্ণয় করে। হ্যাঁ, এটা ভাগশেষ নির্ণয় করে। রিমাইন্ডার, মডুলাস মানে হচ্ছে রিমাইন্ডার, রিমাইন্ড করে দেবে। দেখেন 5 কে 6 দ্বারা ভাগ করলে কত হবে? 1। এই যে 5 কে ভাগ করলে 1, এখন ভাগশেষ থাকবে কত? 5, ভাগশেষ কত থাকে? 1 থাকবে না? এটাকে বলেছে রিমাইন্ডার করা, রিমাইন্ড করা। 5 কে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে কত? আমরা ওই যে ভাগ করি নাই, ভাগশেষ করি নাই ছোটবেলায়। হ্যালো, জি ভাই, শুনতেছি। এই ভাগশেষ আর কি। আচ্ছা, এক্সপোনেনশিয়াল কি, এক্সপোনেন্ট কি? ভাই এইটাই হলো, আমরা আগের বার ভুল বলছিলাম, এইটাই হলো বর্গ। এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার বা বর্গ করা আর কি। হ্যাঁ, এই যে 5 এর উপর যদি 5 দেই তাহলে কত হবে? 5 কে 5 বার দ্বারা ভাগ করতে হবে, এটাকে বলে এক্সপোনেন্ট। আচ্ছা, এখন আমি যদি একটা জায়গায় অল এরিথমেটিক অপারেটর একসঙ্গে আর কি, প্রথমে হচ্ছে যোগ করবে, সে বিয়োগ করবে, গুণ করবে, ভাগ করবে, ফ্লোর ডিভিশন করবে, হ্যাঁ মডিউলস করবে, এক্সপোনেনশিয়াল করবে, তাহলে সবকিছু করে জাস্ট আমি এটা এটাকে সিনট্যাক্সের মাধ্যমে করে দেখাবো আর কি। হ্যাঁ, সিনট্যাক্সের মাধ্যমে করে দেখালে আউটপুট আসবে এগুলো আর কি। এবং এটা যদি আমি ফাংশনের মাধ্যমে ব্যবহার করি, এই যে ফাংশন, আমার অনেকগুলো ফাংশন আছে, অপারেটর ফাংশন ব্যবহার করলে দেখেন অ্যাড, এই যে অ্যাড, সাব, মোড, তারপরে হচ্ছে ফ্লোর ডিভিশন, হ্যাঁ মডিউলস, এক্সপোনেনশিয়াল বা পাওয়ার, হ্যাঁ এই সেম জিনিস, রেজাল্ট একই চলে আসলো। এখন আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল ডেটা দিচ্ছি এরিথমেটিক অপারেটরের, হ্যাঁ তাহলে ওই ডাটাটা ওপেন করলে এখন আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে যখন একটা ডেটা ওপেন করবো, যেহেতু রিয়েল ডেটা, এই ডেটাটার এক্সটেনশন কি দেয়া আছে? এই ডেটা এক্সটেনশন কি? এই ডেটাটা কিসের ডেটা?
ভাই হলো সিএসভি ফাইল। সিএসভি ফাইল কি ধরনের ডেটা? একটু আগে পড়াইলাম ভাই এটা হলো হিউম্যান রিড করতে পারবে, হিউম্যান রিড করতে পারবে, দ্যাট মিন্স এটা হচ্ছে আস্কি ফাইল। আস্কি ফাইলটা কি করতে পারে? হিউম্যান রিড করতে পারবে, এটা কিন্তু বুঝতে হবে। এবং আস্কি ফাইল এটা একটা টেবুলার ডেটা। এখন টেবুলার ডেটা কি, এটার মধ্যে কি কি থাকবে? টেবুলার মানে কি কে বলতে পারবে? টেবিল আকারে থাকবে। টেবিলের অংশ কি কি? রো এন্ড কলাম, রো এবং কলাম। হ্যাঁ, এই গুড, এগুলো জানতে হবে। টেবুলার কি? টেবুলার মানে হচ্ছে রো এবং কলাম। রো থাকবে, রো কোনটা? এটা। আর কলাম কোনটা? এই ইয়ার, এগুলো কলাম। তো আমাদের কাছে আমরা যখন সায়েন্টিফিক ডেটা নিয়ে কাজ করব, ধরেন আমরা ডেটা অ্যানালাইসিস করব, হ্যাঁ, তো তখন কিন্তু আমাদের এই ডেটাগুলো কিন্তু এই রো এবং কলাম আকারেই থাকবে। প্রত্যেকটা ভেরিয়েবল থাকবে। ধরেন কেউ কম্পিউটার সায়েন্সের হতে পারেন, কেউ ধরেন এনভায়রনমেন্ট সায়েন্সের, হ্যাঁ, কেউ একটা পেস্টিসাইড ক্যালকুলেশন করবেন, হ্যাঁ, ধরেন অনেকগুলা পেস্টিসাইড আছে, অনেকগুলা নাম দেয়া আছে, ইয়ার অনুযায়ী দেয়া আছে, বা এটা এত গ্রাম করে আছে। আপনি এটা লুপিং করবেন বা এটার একটা ড্র করবেন, একটা ফিগার তৈরি করবেন, তখন কিন্তু ডেটাগুলো এইভাবে থাকবে। তো এটা বুঝতে হবে আমাদের কোনটা টেবুলার ডেটা, কোনটা হচ্ছে মেশিন রিডেবল, হিউম্যান রিডেবল ডেটা। হ্যাঁ, এখন আমি কি করব? আমি একটা ইকুয়েশন করে অ্যাভারেজ করব। আমাদের কাছে মিউট করেন, কে কথা বলতেছেন মিউট করেন। আচ্ছা, আমি কি করব যে এভারেজ টেম্পারেচার ক্যালকুলেশন করব। আপনাদের যে ডেটাটা দিছি সেই ডেটাটা একটা ইয়ারলি ডেটা, এটা একটা টেম্পারেচার ডেটা দিছি আমি। এটা হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম টেম্পারেচার, দুইটা কলাম আছে এবং ইয়ার আছে। আমি কি করব এখানে? আমার কাজ হচ্ছে আমি এভারেজ ক্যালকুলেশন করব, মিনিমাম প্লাস ম্যাক্সিমাম ডিভাইডেড 2। তাহলে আমি একটা নতুন ডেটা ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে এভারেজ টেম্পারেচার ক্যালকুলেশন করব। এর জন্য কি করতে হবে? অপারেটর যে আমরা আগে ব্যবহার করলাম, এখন আমরা ব্যবহার করতেছি কি? পান্ডাস। পান্ডাস কি কে বলতে পারবে? পান্ডাস লাইব্রেরিটার কাজ কি? এটা কিন্তু একটা লাইব্রেরি। এই লাইব্রেরিটার কাজ কি? আগে আমরা কাজ করছি হচ্ছে অপারেটর লাইব্রেরি, অপারেটর। হ্যাঁ, কিন্তু এখন আমরা ব্যবহার করছি সিএসভি ফাইলগুলো রিড করার জন্য। পান্ডাস শুধু সিএসভি ফাইল রিড করবে সে, আর কোনো কাজ করবে না। অন্যান্য যে ফাইল যেগুলো, এক্সেল যে ফাইল যেগুলো আছে, আচ্ছা, এটাকে আমরা কি বলতে পারি? এই পান্ডাসকে আমরা কি বলতে পারি? এই পান্ডাস যে লাইব্রেরিটা আছে, এই লাইব্রেরিটাকে আমরা বলতে পারি ডাটা ফ্রেম লাইব্রেরি। হ্যাঁ, ডেটা ফ্রেম, মূলত ডেটা ফ্রেম নিয়ে সে কাজ করবে। এখন ইম্পোর্ট পান্ডাস, আপনি ইনপুট পান্ডাসটা লিখে আপনি যদি গুগলে সার্চ দেন, তাহলে অনেক কিছু পাবেন আর কি। আপনারা গুগলে সার্চ দিলাম ইনপুট পান্ডাস, এই যে ইনপুট পান্ডাস পিডি, হ্যাঁ, এই পান্ডাস পিডি দিয়ে আপনি দেখেন লাইব্রেরি পাবেন, পান্ডাস লাইব্রেরি, পান্ডাস, ইনপুট পান্ডাস। হ্যাঁ, ক্লিক করলাম, দেখেন এখানে এই পান্ডাস চলে আসছে, এই পান্ডাস, পাইথন পান্ডাস। হ্যাঁ, এই যে পান্ডাস যে লাইব্রেরি আছে, এই ইনস্টলেশন পান্ডাস, এই যে ইনস্টলেশন পান্ডাস, এই পান্ডাস একটা ডেটা ফ্রেম লাইব্রেরি। এই যে এই লাইব্রেরিটা কাজ কি করবে? সে ডেটা ফ্রেম নিয়ে কাজ করবে। আমার কাছে ডেটা ফ্রেম আছে, ওকে, আমি একটা নতুন কি করব? ইম্পোর্ট পান্ডাস এসপিডি। এসপিডি মানে কি? অ্যাসাইন করব, সে পান্ডাস নামে সে চিনবে। আবার আমি যদি বলি যে পান্ডাসটা তুমি পিডি হয়ে যাও, আমি তোমাকে পান্ডাস অত বড় লেখা লিখবো না, আমি শুধু পিডি লিখবো, তাহলে সে পিডি আসলো। তারপরে রিড সিএসভি, যেহেতু এটা সিএসভি ফাইল, দেখতে পাচ্ছেন এটা সিএসভি ফাইল, এই জন্য রিড সিএসভি। যদি এখানে এক্সেল হইতো রিড হ্যাশ এক্সেল, এটা বাই ডিফল্ট এই পান্ডাসের মধ্যে ইনক্লুড করা আছে, এই জন্য আমরা এটা ব্যবহার করতে পারতেছি। এই যে একটু আগে যে আমরা ফাংশনটা ব্যবহার করলাম, এই যে ফাংশন আমরা ব্যবহার করলাম, এই যে ফাংশন, অ্যাড ফাংশন, এই অ্যাড ফাংশনটা অপারেটরের মধ্যে আছে, এই জন্য সে কাজ করছে, না হলে সে কাজ করতো না। এই পান্ডাস লাইব্রেরির মধ্যে অটোমেটিকলি রিড সিএসভিটা অটোমেটিকলি অ্যাসাইন করা আছে। আমি যখন পান্ডাস দিয়ে পান্ডাসের ডট রিড সিএসভি ডাকবো, তখন সে রিড সিএসভি চলে আসবে। তারপরে আমি কি করব? কোলন দিয়ে আমাদের যে ডেটার নাম আছে, এই যে ক্লাস 2 এরিথমেটিক অপারেটর ডট সিএসভি, এটা কোথায় আছে? এটা আমি ডাউনলোড করে রাখছি কোথায়? এটা কিন্তু আমাকে আগে জানতে হবে। হুদাই কিন্তু এটা কিন্তু রান হবে না। কোথায় রাখছি এটা জানতে হবে। এই দেখেন আমি ক্লাস 2 এর মধ্যে রাখছি কিন্তু এটা, এই দেখেন সিএসভি ক্লাস 2, এই যে দেখেন ক্লাস 2 এরিথমেটিক অপারেটর আমি কিন্তু রাখছি। একটা সিএসভি আছে, একটা এক্সেল ফাইলে আছে। আমি সিএসভি ফাইলটা ওপেন করব, তাই তো?
আমার কথা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, আচ্ছা, এই যে আমি যে ডেটাটা ওপেন করবো, ডেটাটা রাখছি কোথায়? ফোল্ডারের মধ্যে রাখতে হবে। আমার কোডটা যেখানে যে ফোল্ডারে আছে আমাকে ডেটাটাও সেম ফোল্ডারে রাখতে হবে, না হলে কিন্তু ওপেন করবে না। হ্যাঁ, তাহলে যখন রাখে, যখন আমি ডাক দেবো সে তখন কিন্তু সে চলে আসবে। এখন আমি দেখি ডাক দেই ও আসে কিনা। এখন আমি কি করবো, সে ডাকলাম, এখন আমি ডেটা সেটে হেড দেখবো। হেড মানে কি? এই ডেটা সেটটা দেখতে কেমন, এই হেড নামে যে ফাংশনটা আছে এটা ডাকলে 20টা কলাম 20টা রো পর্যন্ত সে দেখাবে। আচ্ছা, এখন যেহেতু পাইথন 0 বেস, এই জন্য পাইথন 0 থেকে শুরু হয়েছে, পাইথন কিন্তু 1 থেকে শুরু হয় নাই। এটা কিন্তু মাথায় রাখতে হবে, পাইথন কিন্তু 1 থেকে শুরু হয় না, পাইথন 0 থেকে শুরু হয়। এই জন্য 0 থেকে 19 পর্যন্ত এসে সে থেমে গেছে, আর সে শো করে নাই। আমি যখন রান দেই কোডটা, তারপরে দেখেন সে কোডটা রান হয়ে গেল আমার এখানে, দেখতে পাচ্ছেন? আমাকে কিন্তু রান দিতে হবে এখানে, যে 1 বাই 1 রান দিতে হবে। রান দিলে সে এখানে এই কোডটা রান হয়ে গেল, মানে কোডটা এক্সিকিউট করলো। এখন আমার যে ডেটা সেট নামে যে আমি ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম, এই ডেটা সেট ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা আমি কি প্রথমে হেড দেখলাম। এখন আমি এটা চাই তাহলে শেপ দেখি, শেপ কেমন, ডেটা সেটটা কেমন, ডেটা সেটে কি কি আছে। এই যে ডেটা সেট ডট শেপ, শেপটা অটোমেটিকলি এই যে পান্ডাস ফাংশনের মধ্যে কিন্তু আছে। এই জন্য আমি শেপ লিখলাম। শেপ লিখলে আমাকে দেখাচ্ছে যে 38 আর 3, এটা মানে কি? এটা কে বলতে পারবে? এটা কি কি বোঝাচ্ছে আমাকে? 38 দিয়ে আর 3 দিয়ে কি বোঝাচ্ছে আমাকে? হ্যালো, ভাই এটা কি ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার দেখাচ্ছে নাকি? এখানে শেপ দেখাচ্ছে, ডেটা হচ্ছে। হ্যাঁ ভাই এমন কি বোঝাচ্ছে ভাই 38টা হচ্ছে রো আর হচ্ছে 3টা কলাম। 38টা হচ্ছে যেটার মধ্যে 38টা রো আছে, গুড, এবং 3টা কলাম। কলাম 3টা কি কি? ইয়ার, মিনিমাম টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার। আমি যদি ডেটাটা না বুঝি, ডেটার মধ্যে কি আছে, আমি যদি সেটা না জানি, তাহলে আমি কি করব? তাহলে আমাকে তো ডেটা সেটটা দেখতে হবে, ডেটা সেটের মধ্যে কি কি আছে। আমার হেডের মধ্যে আমি 20টা পর্যন্ত দেখছি, আমি জানি না যে হেডের পরে আরো কি। আমি যদি এখানে 30 দেই, 38 দেই, তাহলে 38 পর্যন্ত কিন্তু শো করবে সে। হ্যাঁ, 38 দিলাম, 38, বাট এটা 50-এর পর কিন্তু আর শো করে না। 38 পর্যন্ত সে শো করছে, মানে এই 17 সালের ডেটা আছে। আমাদের ডেটাটা শুরু হয়েছে 1980 থেকে, এবং 17 সাল পর্যন্ত সে শেষ হয়ে গেছে আর কি। তাহলে মিনিমাম ইয়ারলি ডেটা আর কি। হ্যাঁ, শেপ দেখতেছি। এখন আমি দেখবো যে মিনিমাম যে টেম্পারেচার আছে, এই কলামটা শুধু দেখবো আমি। এই যে মিনিমাম টেম্পারেচার, এই কলামটাকে শুধু আমি কি করব, দেখবো। এই কলামে আমি যদি দেখি ডেটা সেট মিনিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম আলাদা আলাদা করে প্রিন্ট করবে, এক্সিকিউট করব। করার পর দেখি শুধু আমি এই যে মিন টেম্প, এটা যদি আমি শুধু রান দেই, কন্ট্রোল ইন্টার দিলে দেখতে পাচ্ছি শুধু মিন টেম্পারেচারটা কি করতেছে, রান দিছে। হ্যাঁ, রান দেখতে পাচ্ছি আর কি। এই যে ডেটা সেট ডট মিন টেম্পারেচার আমরা বারবার অ্যাসাইন করে দিয়েছি ডেটা সেট নামে, দেখতে পাচ্ছেন মনে হয় ডেটা সেট। ডেটা সেট যখন ডাকবো তখন সে অটোমেটিক্যালি চলে আসলো। আচ্ছা, এখন আমি কি করব, যে সিনট্যাক্স এর মাধ্যমে কি করব, আমি ক্যালকুলেট করব, এভারেজ টেম্পারেচার ক্যালকুলেশন করব। এভারেজ টেম্পারেচার ক্যালকুলেশন করব, এভারেজ টেম্প নামে নতুন একটা ইয়ে করলাম, কি বলে, আমি নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। করার পর এই যে মিনিমাম টেম্পারেচার প্লাস ম্যাক্সিমাম টেম্পারেচার ডিভাইডেড 2 দিলে আমি ডেটার হেড দেখতে পাবো। তাহলে আমি যদি রান দেই, তাহলে আমাদের এভারেজ টেম্পারেচার নামে মানে তৈরি হয়ে গেল। আমি এভারেজ তৈরি করলাম প্রত্যেক ইয়ারের। হ্যাঁ, আমি যদি চাই এটা ফাংশনে ব্যবহার করতে পারবো। এই যে অপারেটর, ইনপুট অপারেটর আমি আগে ব্যবহার করছি। অপারেটরের কাজ কি? অ্যাড অপারেটরের কাজ কি? অ্যাড অপারেটরের কাজ যোগ করা। তাহলে আমি এটা সিনট্যাক্স ব্যবহার কেন করব? সিনট্যাক্স ব্যবহার না করে আমি কি করব, আমি অপারেটর ব্যবহার করব। যদি আমি অপারেটর আগে থেকে এরিথমেটিক অপারেটরের কাজ করতে, এরিথমেটিক অপারেটর আমি কি করব, সে যোগ করব। অপারেটর অ্যাজ ওপি এবং অ্যাড ফাংশন মিনিমাম ম্যাক্সিমাম ডিভাইডেড 2 দিলে আমার এভারেজ ক্যালকুলেশন হয়ে গেল। এই এভারেজ ক্যালকুলেশন হয়ে গেল। তো এতটুকুই আজকের প্রথম ক্লাস। হয়তো অনেকের মাথার উপর চলে গেছে, হয়তো অনেকে কিছুই বোঝেন নাই, আবার অনেকে অনেক কিছু বুঝছেন। এটাই হচ্ছে আমার ট্রেনিং এর প্রথম দিন। আমি অপারেটর, শুধু এরিথমেটিক অপারেটর নিয়ে কথা বলছি। একদিন হয়তো অনেক কিছু নিয়ে কথা বলাটা সম্ভব না। আর আজকে পাইথন নিয়ে কথা বলছি। আর এতটুকুই। কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা,
আগামীকালের ক্লাস হচ্ছে আমাদের ইয়েটা দেওয়া আছে, আমি এখন ইয়ের মধ্যে নাই, আপনি ওই যে ইয়েটা আবার মানে দিয়ে দিয়েন, আমি জাস্ট হ্যাঁ পোস্টারের মধ্যে দেয়া আছে আগামীকাল। wait, আচ্ছা আগামীকাল আমি কথা বলবো হচ্ছে পাইথনের মানে বিল্ট ইন ডেটা স্ট্রাকচার, বিশেষ করে লিস্ট, টাপল, হ্যাঁ ডিকশনারি, তারপরে হচ্ছে লুপিং এবং কন্ডিশনাল স্টেটমেন্ট, এই দুইটা নিয়ে কথা বলবো। তো এতটুকুই। হুম, হ্যাঁ আমি ভাই আজকের স্লাইডটা কি দেয়া হবে না ভাই? হ্যাঁ 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 স্লাইড দিব, সমস্যা নেই, স্লাইড দিয়ে দেবো। আর কারো কোনো কথা বা জিজ্ঞাসা, যারা একদম নতুন, যারা পাইথন জানেন নাই, তাদের কেমন লাগলো ক্লাস, বা আজকের প্রথম দিনে আপনারা কি বুঝতে পারছেন কিনা বাংলায়? মানে আপনি যখন ফরম্যাটটা ভাই একদম যে নতুন হিসেবে আমি বলতেছি যে মানে যে ফরম্যাট গুলো আপনি বুঝাইছেন মানে ওই ফরম্যাট গুলো বুঝতেছি, বাট আগে পরে হচ্ছে কন্টিনিউয়াসলি রান করার জন্য আমরা কি করতে পারি, না সেটা তো এটা তো ওয়ার্কশপে হয়তো 3 দিন ওয়ার্কশপে পাইথন শেখাটা অনেক বেশি কঠিন। যারা কাজ করতে চান আর কি, ইনিশিয়ালি শুরু করতে চান তাদের জন্য আর কি, যারা কিছুই জানেন না বা কোনোদিন ভয়ে ধরেন না আর কি। এটা ভাইয়া ওই যে সবগুলো ক্লাস কি ডাউনলোড করে আমি যে ফোল্ডারে রেখেছি সবগুলো ওই ফোল্ডারে রাখবো? হ্যাঁ ওই ফোল্ডারে রাখতে পারেন বা অন্য ফোল্ডারে রাখতে পারেন, আলাদা আলাদা ফোল্ডার তৈরি করতে পারেন। আমি বুক মানে যেটা বইয়ের লিস্ট এখানে ইয়ে দিয়ে দিছি, লিঙ্কটা দিয়ে দিছি, ওই বইটা ডাউনলোড করেন, বইটা ডাউনলোড করে ওখানে বই লেখা আছে কিভাবে কি করবেন, ইচ এন্ড এভরিথিং বলা আছে, আপনারা দেখতে পারেন আর কি। হ্যাঁ আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে ইমেল করতে পারেন। ওই ক্লাসগুলো কোথা থেকে পাবো, যে ক্লাস থেকে আপনি দেখাইলেন? এই ক্লাসগুলো আমি হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা একটু কি দেবেন ইয়ে ভাই, মানে জহিরুল ভাই, আমি একটু দিয়ে দিচ্ছি দাঁড়ান। এই ফেসবুক পেজে আমাদের যে ইয়ে আছে কি বলে ইভেন্ট আছে, এই ইভেন্টের ডিসকাশন যে পার্টটা আছে ওইখানে আমি আপলোড করে দিব আর কি। হ্যাঁ ইভেন্টটা ওই জন্য তৈরি করা। আমাদের ফেসবুক পেজটা আপনারা মনে হয় আপনাদের কাছে আছে, হ্যাঁ আপনারা, আমি পেজটা দিয়ে দিচ্ছি এখানে। এই যে ইভেন্ট এখানে আছে, ইভেন্টের ডিসকাশন পার্ট আছে, হ্যাঁ ডিসকাশনে আমি এখানে আপলোড দিব আর কি। হ্যাঁ এখানে আপনারা দেখবেন আর কি, এই যে আমি আমাদের ফেসবুক পেজটা দিছি, এখানে ডিসকাশনে আপনারা বারবার চেক করবেন আর কি, মানে ওই যে মানে যে ইভেন্টটা আছে ইভেন্টটা আমি পোস্ট দিয়ে দেবো আর কি, তখন সবাই পাবেন। আর আমাদের পেজটা আছে, আপনারা চাইলে পেজে ফলো করতে পারেন। আমরা সামনে আরো বেশি ট্রেনিং এর আয়োজন করব। হ্যাঁ বাংলাদেশে যারা কম্পিউটার সায়েন্স বা ডেটা অ্যানালিসিস শিখতে চান তাদেরকে শেখানোর চেষ্টা করব, এবং আমিও আপনাদের কাছে শিখতে চেষ্টা করব। তো এতটুকুই আর কি। আর কার কোনো জিজ্ঞাসা আছে? ওয়ালিদ খান, জি বলেন। ভাইয়া বলতেছিলাম যে আপনার ওই জুপিটারের মধ্যে যে কোড গুলা রান করছেন ওইটা আপনাদের যে ফাইল থেকে যে ক্লাস থেকে আসছে ভাইয়া, ওই জিনিসটা আসলে মিস হয়েছে আমার। আমি নেটের কারণে ভিডিওর মধ্যে থাকবে, ভিডিওটা পরে দেখে নেবেন আর কি। হ্যাঁ আর না হলে আগামী ক্লাসে আবার কথা বলবো, সমস্যা নেই, আগামীকাল। ওকে ঠিক আছে। আর কারো কোনো জিজ্ঞাসা, আর কারো কোনো কথা? একজন লিখছেন যে লাস্টে বুঝতে সমস্যা হয়েছে। লাস্টে বুঝতে সমস্যা হচ্ছে যারা আগে কোনোদিন কোডিং করেননি তাদের তো একটু বুঝতে সমস্যা হবেই। তো এই বুঝতে সমস্যা যেন না হয় এই জন্য বাংলায় কথা বলা আর কি। আপনারা মানে ইউটিউবে গেলে হয়তো অনেকেই মানে পাইথনের লেকচার দেখতে পারবেন, সেগুলো দেওয়া আছে A+B+C সামথিং, সেটা কিন্তু বুঝতে মানে অসুবিধা। আমি যখন কোডিং বা প্রোগ্রামিং শিখেছি তখন কিন্তু ওই টাইপের ভিডিও আমার আসলে মাথায় ঢুকে নাই। আমি যখন প্র্যাকটিক্যাল ডেটা নিয়ে কিন্তু ইউটিউবে কখনো ভিডিও পাবেন না, বা এইরকম ইন্টারেক্টিভ সেশনে কেউ পাইথন শেখানোর জন্য রিয়েল ডেটা নিয়ে কথা বলে নাই, খুব কম ভিডিও পাবেন আর কি। তো আশা করি আর কি আমি আপনাদের বোঝাতে পারছি।
তো আর সামনে কাজ করলে আরো হয়তো বুঝতে পারবেন আর কি। আর কারো কোনো জিজ্ঞাসা? আচ্ছা, আর যদি কারো কোনো জিজ্ঞাসা না থাকলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে কথা হবে আবার, হ্যাঁ, সেম টাইম, বাংলাদেশ সময় 7টা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।